আমি কি বলছিলাম যে যদি আপনার সেটিংস যদি কোনো কারণে প্রবলেম হয় একদম ডিফল্ট সেটিংস আসতে হলে কি করতে বলছিলাম, এই যে স্টার্ট মেনুতে আসতে বলছিলাম তাই না? আপনারা একদম এখান থেকে শুরু করেন যাতে আপনাদের ইন্টারফেসটা একদম প্রথম ইনস্টল করার পর যেরকম দেখা যায় সেরকম থাকে। সবাই অটোক্যাড যদি অন করে থাকেন, রান করে থাকেন, অটোক্যাড ক্যান্সেল করে বের হয়ে আসেন আর কি, অটোক্যাড সফটওয়্যারটা ক্যান্সেল করে দেন। এরপর এই যে স্টার্ট মেনুতে এসে আমি বলছিলাম স্টার্ট মেনুতে আসার পরে যদি এখানে এরকম লিস্ট শো করে আপনি খুঁজে বের করবেন যে আপনার অটোক্যাড সফটওয়্যারের ফোল্ডারটা কোথায় আছে, তাই না? আমাদের এখানে কোথায় অটোক্যাড 22, ঠিক আছে? অটোক্যাড 22 এখানে ক্লিক করার পর বলছিলাম কি রিসেট সেটিং টু ডিফল্টস, তাহলে কি হবে এইটা দিলে আপনার অটোক্যাডের কোনো ধরনের সেটিংস থাকলে বা কোনো ধরনের সেটিংস এর প্রবলেম হলে এই ইনস্টল করার পর যে সেটিংসটা থাকবে সেই সেটিংসে কি করবে, ব্যাক করবে। আপনারা সেটা করেন সবাই। হ্যাঁ অল অ্যাপস এখানে পাবেন, অল অ্যাপসে গেলে ওগুলো শো করবে। আচ্ছা আপাতত এটা করেন, আমি দেখাবো এটা, ঠিক আছে থাকবে। রিসেট রিসেট কাস্টম সেটিংসে ক্লিক করবেন, এরপর ওকে দিবেন, ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। রিসেট সেটিং টু ডিফল্ট এটাতে ক্লিক করেন, ক্লিক করার পর নিচে কাস্টম রিসেট কাস্টম সেটিংস আসছে না, এটাতে ক্লিক করবেন, এরপর ওকে দিবেন। ওকে দেওয়ার পর এই জায়গায় চলে আসবে, তার মানে আমার এখন অটোক্যাডটা ইনস্টল করার পর যেভাবে শো করে কোন সেটিংস যদি থেকে থাকে সব সেটিংস কি হয়ে গেছে, ডিফল্ট সেটিং এ চলে আসবে। একদম অটোক্যাড ইনস্টল করার পর বাইক ইনস্টল করার পর এটা ইন্টারফেস এভাবেই থাকবে। ঠিক আছে, আপনাদের এরকম চলে আসার কথা যে এই প্রথম স্টার্টে আমাদের কিছু স্যাম্পল ফাইল থাকবে। আগে আগে কি হইতো, আমরা অনেক কাজ করছিলাম, এগুলো রিসেন্টে শো করবে। যতক্ষণ এখন আমরা কাজ যা করবো সব এই ইন্টারফেসে রিসেন্টে শো করবে, আমরা সরাসরি এখান থেকে ওপেন করতে পারবো, সেটা আমরা পরে দিয়ে করবো আর কি। সবাই করছেন রিসেট আপনি? হ্যাঁ, তো এরপরে আমরা বলছিলাম কি আমরা যদি নতুন ফাইল শুরু করতে চাই অনেকগুলো অপশনের কথা আমি বলছিলাম। আমরা সাধারণত এখানে ক্লিক করি, তো এখানে এই যে ড্রপ ডাউন অ্যারো আছে, এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে দেখবেন এখানে কিছু অপশন আছে, এগুলো আমরা পরে দেখবো। যে টেমপ্লেটের ব্যাপারে আমি বলছিলাম যে আমরা টেমপ্লেট নিয়ে পরে কাজ করবো একদম শেষের দিকে গিয়ে। তো আমরা যেহেতু এখনো টেমপ্লেট আমরা এখনো কিছুই জানি না, আমরা প্রথম একদম শুরু করবো থেকে নিউ থেকে। ওপেনটার কাজ কি? ওপেন হচ্ছে আমি কোন একটা ফাইলে কাজ করছি, এটা সেভ করে রাখছি, তাই না? ওই সেভ ফাইলটা যদি আমি এখান থেকে ওপেন করতে যাই তখন আমরা দেখবো, আমরা পরবর্তী ক্লাসে যখন এই আজকের ফাইলটা সেভ করবো পরবর্তীতে নিউতে না গিয়ে করতে যাবো, ওপেন থেকে যাবো, অথবা আমাদের ফাইলটা রিসেন্টে শো করলে রিসেন্ট থেকে আমরা কি করতে পারবো। ঠিক আছে, তার মানে আজকে আমাদের প্রথম আমরা শুরু করতেছি একদম নতুন থেকে, তাহলে নিউতে ক্লিক করতে পারি। এখানে প্লাস সাইন, আমি গত ক্লাসে বলছিলাম প্লাস সাইনে ক্লিক করতে পারেন, এখানেও নিউ আছে, এখানে অনেক জায়গায় নিউ অপশনটা আছে। ঠিক আছে, তো আমরা একদম এই জায়গা থেকে শুরু করতেছি, তাহলে নিউতে ক্লিক করেন সবাই। ক্লিক করার পরে আমাদের ইন্টারফেসটা এই যে অটোক্যাড 22 এর ইন্টারফেসটা এরকম থাকে। ইনস্টল করার পর একটা নিউ ড্রয়িং, আমি যেহেতু নতুন শুরু করছি ড্রয়িং 1 নামে শুরু হয়েছে, এবং এখানে আমি কিছু সেটিংস গত ক্লাসে দেখাইছিলাম, এগুলা কিছু একটু রিভিউ করি। প্রথম সেটিংস এর কথা বলছিলাম আমরা কি, আমরা মেনু বার, এখানে একটা মেনু বার লাগবে আমাদের, পরবর্তীতে মেনু বার থাকা দরকার হয়, তাই না? তাহলে মেনু বারটা আমরা কিভাবে পাই বলছিলাম, এই যে উপরে কুইক অ্যাক্সেস টুলবারের এখানে যে ড্রপ যে অ্যারোটা আছে উপরে, এই অ্যারোতে ক্লিক করলে এখানে দুইটা অপশনকে আমি এনাবল করতে বলছিলাম, একটা হচ্ছে এই যে শো মেনু বার, আর একটা হচ্ছে কি ওয়ার্ক স্পেস, তাই না? ওয়ার্ক স্পেসটা হচ্ছে কি আমরা এখন 2 ডিমেনশনাল ড্রয়িং আছে, আমরা যদি 3 ডিমেনশনাল ড্রয়িং এ যেতে হয় তখন ওয়ার্ক স্পেস সুইচ করতে হয়। তো এই জন্য এটা যাতে কুইক অ্যাক্সেস টুলবারে থাকে সেজন্য আমরা এই দুইটা জিনিসকে ওপেন করতে বলছিলাম। তাহলে এই যে অ্যারো ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আমি শো মেনু বার দিলাম, এই যে আমার ফাইল এডিট ভিউ এগুলো আসবে। ঠিক আছে, তারপরে এখানে এগুলো লাগবে কেন, কারণ আমরা বলছিলাম আমরা এখানে একটা প্লাগইন ইউজ করবো ওয়াইকিওয়ার্স, যেটা আমাদের যাতে এখানে উপরে শো করে সেজন্য আমাদের এটা লাগবে আর কি। পরবর্তীতে আরেকটা অপশন কি বলছে, এটাতে এসে ওয়ার্ক স্পেসটাকে এখানে আনতে বলছি, এই যে ওয়ার্ক স্পেস, ওখানে এই যে ড্রপ ডাউনে ক্লিক করলে ওয়ার্ক স্পেসটা লেখা আছে। ঠিক আছে, ওকে, এই যে ড্রপ অ্যারোটাতে এখানের মধ্যে আমরা বলছিলাম কি ড্রাফটিং এন্ড অ্যানোটেশনটা হচ্ছে আমাদের 2D ইন্টারফেস, আর এগুলো হচ্ছে আমাদের 3 ডিমেনশনাল ড্রয়িং এর জন্য ইন্টারফেসটা। ঠিক আছে, তারপরে আর কি বলছিলাম, এখানে আমরা রিবন নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম যে রিবনটাকে আমরা কি করতে পারি,
শর্ট করতে পারি, যে আপ অ্যারোতে ক্লিক করলে এটা উপরের দিকে যাবে, আস্তে আস্তে উপরে আরো ছোট হয়, তার মানে আমার স্ক্রিনটা কি হচ্ছে, বড় হচ্ছে কাজ করার সুবিধার্থে। কিন্তু আমরা যেহেতু প্রথম দিকে শুরু করতেছি, আমাদের টুলবার গুলা দেখতে হবে, যেহেতু আমরা শর্টকাট এখনো কি জানি না, আমরা এখান থেকে দেখে দেখে কোনটা কোন জিনিস আমরা দেখবো, সেজন্য আমরা এটা রাখবো। তো রিবনটা অনেক সময় হতে পারে, কি বলছিলাম, এখানে যদি কেউ ডাবল ক্লিক করেন তাহলে কি হয়ে যাবে, এটা একটা মিনিমাইজ হয়, ঠিক আছে। কেউ যদি ক্লিক না করে ডাবল ক্লিক করে ফেলেন, তাই না, তো তখন হইতে পারে যে আপনি এখানে ডাবল ক্লিক করছেন, এটা কি হয়ে গেছে, মিনিমাইজ হয়ে গেছে, তাই না, এই যে হোম, এই হোম এগুলোর উপর প্যানেল। এবং অনেক সময় আমি আবার কি বলছিলাম, এখানে আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, যেহেতু আগের ক্লাস আমরা এগুলো একটু আলোচনা করছিলাম, ঠিক আছে। একটু এখানে কোন একটা অপশন যদি না থাকে, যেমন হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, ভিউ, ম্যানেজ, এগুলো যদি না থাকে, কি করতে বলছিলাম, এখানে রাইট ক্লিক করতে বলছে, মানে কোন একটা অপশন যদি না থাকে, এটা এটা পুরাটা না থাকলে তখন তো অন্য জিনিস। আমরা বলছি কোন একটা যদি আপনার এখানে নাই, যে লাগতেছে হয়তো পরবর্তীতে এখানে কি কি থাকে আমরা সেটা দেখতে পারি। যে এখানে আমরা যদি ট্যাবে দেখি, এই যে হচ্ছে ট্যাব বলে, ট্যাব, শো ট্যাব, ট্যাবের মধ্যে যে হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, এখানে কিন্তু আরো দুটো অপশন কি আছে, অফ আছে। দেখেন আমি যদি যেটা থ্রি ডিমেনশনাল ওয়ার্ক স্পেস না, সেজন্য এটা কি করা আছে, এখানে ডিফল্ট অবস্থা অফ করা আছে। আমরা যদি এটা ক্লিক করে দেখবেন, এই যে 3D টুল চলে আসছে এখানে, ঠিক আছে, যেগুলো আমরা কোথায় পাবো, ওয়ার্ক স্পেস সুইচ করলে পাই, তাই না। তো এই জিনিসটাও কিন্তু আপনি চাইলে এখানে আনতে পারেন। তো যেহেতু টু ডিমেনশনাল ড্রয়িং এর ইন্টারফেস, সেজন্য এটা কি করা আছে, এখানে ডিফল্ট অবস্থায় ওরা কিন্তু অফ করে রাখছে, আপনার যদি দরকার আপনি এটা আনতে পারেন। এরপরে কোনটা অফ আছে, ভিজুয়ালাইজটা অফ করা আছে, তাই না, ভিজুয়ালাইজেশনের এটাও আমরা ভিজুয়ালাইজেশনটা লাগে হচ্ছে থ্রি ডিমেনশনাল ড্রয়িং এর জন্য, ঠিক আছে। থ্রি ডিমেনশনাল ড্রয়িং, সেজন্য এখানে কি করা আছে, ডিফল্ট অবস্থাটা অফ করা আছে ট্যাবের মধ্যে, ঠিক আছে। আর আদার সবগুলো আছে, এখানে কোনোটা যদি না থাকে আপনি বুঝবেন, শো ট্যাবে রাইট ক্লিক করার পরে শো ট্যাবের মধ্যে এখানে যেটা ঠিক দেয়া নাই সেটা কি, এখানে সাপোজ আমার কোলাবোরেট লাগতেছে না, ইনকেস, তখন আমরা এখান থেকে কি করতে পারি, ইনকেস আমরা এখান থেকে অফ করে দিতে পারি, তাই না, অফ করে দিতে পারে। তো এটা এগুলা থাকলে না থাকলে তেমন আমাদের অসুবিধা হয় না, যেহেতু এগুলো কি করা আছে, ইয়াতে আছে আর কি, ঠিক আছে, আমরা এটা রাখি। যদি ইনকেস আমি বলছি কোনো কারণে আপনার কোনোটা না থাকে, তখন আপনি কি করতে পারবেন, যে মনে হচ্ছে যে ইনসার্ট ভিউ কোনো একটা নাই, তখন আপনি রাইট ক্লিক করে এখানে ট্যাবে আসবেন। আর শো প্যানেল, প্যানেলটা কি, প্যানেলসটা হচ্ছে এই যে ট্যাব, প্রত্যেকটা ট্যাবের মধ্যে আবার কিছু অপশন আছে, কিছু কি, যেমন এই যে হোম ট্যাবের মধ্যে ড্র টুলবার আছে, মডিফাই টুলবার, অ্যানোটেশন টুলবার, তার প্রত্যেকটা ট্যাবে আলাদা আলাদা প্যানেল থাকবে। আপনি যে ট্যাবে থাকবেন সেই ট্যাবের প্যানেল গুলো শো করবে। যেমন আমি এখন শো প্যানেলে আসলাম, এই যে ড্র, মডিফাই, অ্যানোটেশন, আমার সবগুলা কি করা আছে, ঠিক দেয়া আছে, তাই না, আমার সব এখানে শো করতেছে। আমি যদি এখানে ইনসার্টে আসি, ইনসার্ট আসলে আমার প্যানেলটাও কি হয়ে যাবে, চেঞ্জ হবে, কেন, ওই ট্যাব অনুযায়ী প্যানেল গুলা করা আছে, সেই অনুযায়ী প্যানেল গুলা আসবে। অনেক সময় থাকতে পারে আপনি অ্যানোটেশন ট্যাবে আছেন, আমি বলতেছি আপনার ডাইমেনশনে আসেন, আপনি হয়তো একটা ডাইমেনশন পাচ্ছেন না, তাহলে বুঝবেন কোথায়, আপনার এখানে এসে যে ডাইমেনশনটা প্যানেলে এসে এখানে না থাকে, এভাবে অফ থাকতে পারে ইনকেস কোনো কারণে, তাই না, এটা একটা কেস হতে পারে। এই জিনিসটা সাধারণত আপনি তেমন বেশি কিছু চেঞ্জ না করলে এখানে এগুলা যাওয়ার কথা না আর কি, বেশি উল্টাপাল্টা চাপাচাপি না করলে। আর যদি বেশি প্রবলেম হয়, যে কোনো সেটিংস এমন হয়ে গেছে আপনি বুঝতেছেন না কোনটা কি জিনিস, তাহলে কি করবেন, ওই যে যেটা প্রথমে দেখাচ্ছি ডিফল্ট সেটিং এ চলে আসবেন, তাহলে আপনি সবকিছু আবার কি ডিফল্ট প্রথম প্রাথমিক অবস্থায় যেভাবে আছে সেভাবে, যেটা আমরা এখান থেকে দেখাচ্ছিলাম, এখান থেকে এসে আপনি খুঁজবেন আর কি, ঠিক আছে। এটা একটা অপশন হচ্ছে আপনার ইজি প্রসেস সেটিং করার আর কি। আরেকটা অপশন কি বলছিলাম আমি, এই যে এটাকে কি বলছিলাম, কমান্ড লাইন বলছিলাম, তাই না। তাহলে কমান্ড লাইনটা যদি কোনো কারণে চলে যায়, এটা ব্যাক করার অপশন কি, হ্যাঁ, এটা শর্টকাট বলছিলাম আমি, শর্টকাট হচ্ছে সিটি কন্ট্রোল, যেটা সিটিআরএল আছে এটা প্লাস 9, তাই না। আমাদের এটা চাপলে এটা কি হবে, এই যে আমি যদি এটাকে এখানে কোনো কারণে বলতে কি, আপনি হয়তো এখানে কোনো কারণে কি করছেন, ক্লিক করছেন, এটা চলে গেছে, থাকতে পারে, তাই না। তো এরকম চলে যেতে পারে, আমাদের কমান্ড লাইন কি লাগবে, কেন আমরা অনেক কমান্ড সাব কমান্ড অ্যাক্টিভ করবো এই কমান্ড লাইন থেকে। তো কমান্ড লাইনকে যদি চলে যেতে পারে, যে বললাম কোনো কারণে আপনি কি করছেন, হয়তো কন্ট্রোল 9 চেপে ফেলছিলেন, তাই না, কন্ট্রোল প্লাস 9, তাহলে এটা কন্ট্রোল প্লাস 9 চাপলে এটাকে চলে যেতে পারে, হয়তো অন্য কিছু চাপতে চাইছেন কিন্তু করছে কি কন্ট্রোল প্লাস 9, তাহলে কমান্ড লাইন কি হয়ে যাবে, চলে যেতে পারে। তাহলে এটা ব্যাক করার জন্য শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল প্লাস 9, অথবা আপনি কমান্ড লাইন লিখতে পারেন, যে চলে গেছে কমান্ড লাইন, আমি এখানে লিখতেছি কমান্ড, টাইপ করতেছি COMM লেখার পরে যে কমান্ড লাইন আসছে, তাই না, কমান্ড লাইনে ক্লিক করলে এটা চলে আসবে। কিন্তু এই যে আমি কমান্ড লাইন লিখছি, এখানে লেখাটা কেন আসছে বলেন তো,
আমার তো কমান্ড, আমরা অটোক্যাডে ইনপুট দেওয়ার জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে কমান্ড লাইন আর একটা হচ্ছে ডাইনামিক ইনপুট। ডাইনামিক ইনপুট এটা কিন্তু হচ্ছে কি ডাইনামিক, আমার কমান্ড লাইন তো চলে গেছে, তাহলে এটা হচ্ছে আমার কি অ্যাক্টিভ আছে এখন, ডাইনামিক ইনপুটটা অ্যাক্টিভ আছে। তাহলে ডাইনামিক এন্ড ইনপুট অ্যাক্টিভ ডিএক্টিভ কিভাবে বুঝবো? যেমন আমি কমান্ড লাইনটা এখন এই যে কমান্ড লাইনে ক্লিক করে এন্টার করলে আমার কমান্ড লাইনটা ব্যাক করতেছে, তাই না? এটা মনে রাখতে হবে যে কমান্ড লাইন, আপনি কন্ট্রোল+9 ভুলে গেলে কমান্ড লাইন। ডাইনামিক ইনপুটটা হচ্ছে কি কি বলছিলাম, আমরা যদি কোনো একটা কমান্ডে ঢুকি অটোক্যাডে, তাহলে আমার এখানে দেখেন দুই জায়গায় একই জিনিস শো করতেছে, কমান্ড লাইনেও স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট আর এই যে মাউসের সাথে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট লেখাটা, তার মানে দুই জায়গায় ইনপুট দেওয়ার কথা বলতেছে, সেম ইনপুট দেওয়ার কথা বলতেছে। তো এখানে দুইটা, এটা হচ্ছে কমান্ড লাইনের মাধ্যমে, এটা হচ্ছে কিসের মাধ্যমে, ডাইনামিক ইনপুট মোডের মাধ্যমে। অটোক্যাড সবসময় প্রায়োরিটিটা ডাইনামিক ইনপুটকে, ঠিক আছে? আমি যদি ডাইনামিক ইনপুট মোড অফ করে দিই তখন আমার ইনপুট গুলো কোথায় যাবে, এখানে যাবে। তো এখানে আমি বলছি ডাইনামিক কমান্ড লাইন ছাড়া আমার ডাইনামিক ইনপুট মোড অন অফ হয়ে যেতে পারে অনেক সময়, তাই না? তাহলে ডাইনামিক ইনপুট মোড যদি অফ হয়ে যায় বা না থাকে, আমার ম্যাক্সিমাম কাজ দেখবেন আমি সব কাজে ওই যে সাব কমান্ড গুলো ছাড়া ম্যাক্সিমাম কাজে আমরা কোথায় করে ফেলবো, ডাইনামিক ইনপুট মোডে ভ্যালু দিয়ে করে ফেলতে পারবো। এটা হচ্ছে ইজি ওয়ে, কমান্ড লাইন থেকে ইনপুট দেওয়ার জন্য ডাইনামিক ইনপুট মোডটা কি ইজিয়েস্ট ওয়ে, ঠিক আছে? তো এই কারণে আমাদের ডাইনামিক ইনপুট মোডটা অন থাকতে হবে। তাহলে ডাইনামিক ইনপুট মোড অন অফ করার জন্য কোথায় আসতে বলছিলাম, হ্যাঁ, থ্রি কাস্টমাইজেশন লাইনে আসতে হবে আগে প্রথমে। কাস্টমাইজেশন লাইনে আসার পরে দেখবেন এখানে যে ডাইনামিক ইনপুট নামের একটা অপশন আছে। অটোক্যাডের ডিফল্ট অবস্থায় ডাইনামিক ইনপুট মোডটা কি থাকে, অন থাকে, কিন্তু আমার এখানে অন আছে, কিন্তু এখানে কি নাই, টিক দেওয়া আছে, টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্ন দেওয়া না থাকা মানে কি অফ না, হয়তো অন আছে। এই যে আমার টগল কিতে সে শো করবে না, টগল কিতে এই যে নিচে যে টগল কি গুলো আছে এখানে সে ভিজিবল নাই, এটা এখানে টিক দেওয়া মানে হচ্ছে এখানে ভিজিবল আছে। আর অন অফ এর ব্যাপার হচ্ছে কি, অন অফ হচ্ছে এখানে যে ব্লু ব্লু থাকতে হবে, যে ব্লু কালার, অথবা সে অটোমেটিক ডিফল্ট অবস্থায় যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আমি আমার যেমন এখানে কিছু জিনিস অন আছে, তাই না, এই যে গ্রিড গুলা। তো এই যে ডাইনামিক ইনপুট মোড, আমি একটু তাড়াতাড়ি আগাচ্ছি, একটা কারো প্রবলেম হলে বলবেন, যেহেতু আমি একটা ক্লাস করছি এটাতে। ডাইনামিক ইনপুট এই যে আমি এখানে টিক দেওয়ার পর ক্লিক করার পরে ঠিক চিহ্ন করছে, এই যে আমার ডাইনামিক ইনপুট মোড এখানে আসছে, তাই না? এটা হচ্ছে আমাদের ডাইনামিক ইনপুট মোডের সিম্বল, মনে রাখবেন এগুলো একটু আস্তে আস্তে। তাহলে এটা কি হয়ে আছে, ব্লু হয়ে আছে না? তাহলে এই যে ড্র টুলবার, সাপোজ এখানে ড্র টুলবারের মধ্যে অনেকগুলো কমান্ড আছে, ঠিক আছে? এখানে কোন কমান্ডটা আপনার কোথায় আছে সেটা হয়তো ভুলে যেতে পারে, এই এটার কথা বলছেন। একটা ড্রয়িং করছি অর্ধেক তখন একটা কমান্ড লাগছে আমার এক্সট্রা, তো ওটা আমি বুঝতে পারছি না, তখন এক্সট্রা কমান্ড বলতে কি, এক্সট্রা কমান্ড বলতে অটোক্যাডের কমান্ড নাকি আপনি কোন এখন কোন একটা কমান্ড আপনার দরকার যেটা আপনি খুঁজে পাচ্ছেন না, এই যে এখানে আছে আপনার, এটা এখানে দেখতে হবে যে সব টুল এখানে আছে, নিয়ে গেছে না? এটা ডিফল্ট অবস্থায় কোথায় ছিল, নিচে ছিল। এই যে আমি এখানে বলছি কি আমার এই ডাইনামিক ইনপুট মোডটা এখানে নাই, ছিল না, তাহলে এটা এখন আবার রিসেট দিলে কি হয়ে যাবে, আবার চলে যাবে। আমি এখন আনছি না, এখন আমি যদি এই অবস্থায় যদি আমি অটোক্যাড থেকে বের হয়ে আসি, আমি এখন সেটিং করছি, আমি বুঝতে পারছি এই যে সেটিং যা করলাম, সাপোজ আমি কিছু সেটিং করি, এরকম হতে পারে যে আমি এখানে আরো কিছু জিনিস নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা, আমি গ্রিডটা অফ করি, ঠিক আছে? এই গ্রিড অফ করে আমি ক্যান্সেল দিলাম, সেভ করলাম না, দেখেন আমি এখানে কিন্তু সেটিংস চেঞ্জ করছি, কিন্তু ফাইলটা এটা একটা হচ্ছে সেটিং করা, আরেকটা হচ্ছে আমি যে এতক্ষণ ফাইলটাতে কাজ করছি সেটা সেভ করা, আলাদা জিনিস। আমি কোনো ড্রয়িং করি নাই, শুধুমাত্র কি চেঞ্জ করছি, কিছু সেটিং চেঞ্জ করছি। এখন আমি যদি অটোক্যাডে ঢুকি, আমি যে সেটিংস গুলো চেঞ্জ করছি এগুলো কি থাকবে, থাকবে। কেন, আমি অটোক্যাডের সেটিংসটা চেঞ্জ করছি, সে যেভাবে সেট করে দিয়েছে সে ওভাবে থাকবে। সেভ করে না হচ্ছে ফাইলকে, ঠিক আছে? আমি যখন নিউতে ঢুকি দেখবেন আমার এখানে কি আছে, আমার এই যে কমান্ড লাইন উপরে থাকবে। হ্যাঁ, এখন যদি আমি কি করি, ডিফল্ট সেটিং দিই, ওই যে সেট টু ডিফল্ট সেটিং, তখন কি হবে, এরা আবার আগের জায়গায় চলে আসবে, ঠিক আছে? ওইটা হচ্ছে ডিফল্ট সেটিং বোঝায়। আর কিন্তু আপনি ড্রয়িং যদি করে থাকেন, ওই ড্রয়িংটা ফাইল হিসেবে সেভ থাকবে, ওইটা ড্রয়িং এর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আপনি এটা হচ্ছে আমরা এতক্ষণ যা কথা বলতেছি এগুলো সেটিং এর কথাবার্তা, অটোক্যাডের ইন্টারফেসের যে ইয়াগুলো সেটিং, সেটা এটার সাথে আমার যে ফাইল ড্রয়িং করছি এটার কোনো কি নাই, রিলেশন নেই, ঠিক আছে?
আচ্ছা যাও, এখন আমরা এখানে বলছি কি 3 কাস্টমাইজেশন লাইনে আমরা সবাই আসেন। এখান থেকে আমরা কিছু জিনিস অ্যাক্টিভ করব আর ডিঅ্যাক্টিভ করব। কেন কিছু জিনিস আমার এখন আপাতত লাগবে না। যেমন আমরা এই যে প্রথম কোঅর্ডিনেটটা কি, কোঅর্ডিনেট মানে কি স্থানাঙ্ক। হ্যাঁ কোনটা, এই যে 3 নিচে একদম 3 কাস্টমাইজেশন লাইন, একদম বটমে 3 কাস্টমাইজেশন লাইনটাতে আসেন। এখানের মধ্যে এই যে কোঅর্ডিনেটটা সাধারণত ডিফল্ট অবস্থা অফ ছিল, ঠিক আছে। এই কোঅর্ডিনেট কি বুঝে দেখেন, আমি এখন অন করছি, এই যে এটাকে ঠিক চিহ্ন দিয়েছি, তার মানে আমার এখানে যে কোঅর্ডিনেট শো করতেছে এটা কি, এই যে এটা আমি যখন মাউস নাড়াচ্ছি দেখেন এই ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। কেন? কারণ আমার মাউস পয়েন্টারটা কোথায় আছে, এই পয়েন্টের স্থানাঙ্কটা এখানে শো করতেছে। হ্যাঁ এই যে মূল বিন্দু থেকে, এই যে মূল বিন্দু হচ্ছে আমার এখানে। আমি গত ক্লাসে বলছিলাম আমার যদি গ্রিড অন থাকে, ব্লু গ্রিন লাইন আর রেড লাইন যেখানে মিলছে ইউসিএস বা ডব্লিউসিএস যেখানে আছে সেটা হচ্ছে আমার মূল বিন্দু। দেন আমি মাউস এখানে আসলে মোটামুটি কি 0 0 কাছাকাছি চলে আসছে, তাই না ভ্যালুগুলা। তো এটা আমাদের তেমন বেশি দরকার না, আমাদের মাউসটা স্থানাঙ্ক কোথায় আছে না আছে সেটা আমার দেখার দরকার পড়বে না, সেজন্য আমরা এটা কি রাখবো, অফ রাখতে পারি, ঠিক আছে। যদি আপনি কোনো কোঅর্ডিনেট নিয়ে কাজ করতে চান তখন হয়তো শো করার জন্য যে এটা কোঅর্ডিনেট কোন অবস্থানে আছে আপনি এটাতে দিয়ে মাউসটা ওখানে ক্লিক করলে শো করবে, ঠিক আছে। এটা আমরা অফ করলাম। মডেল স্পেসটা আমরা অফ করে দিব, কেন? কারণ মডেল স্পেসের ব্যাপারে আমরা এখানে অপশন আছে আমাদের, লেআউট ট্যাবে মডেল স্পেস লেআউট ট্যাব এগুলো থাকে, সেজন্য আমার এখানে থাকা এটা দরকার নাই আর কি, ঠিক আছে। এই যে মডেল টু পেপার স্পেস এটা আমরা এখান থেকে কি অ্যাক্টিভ করব, এখানে আমাদের অলরেডি লেআউট ট্যাব আছে, তো সেজন্য আমরা এটা রাখবো না, ঠিক আছে। আমি এখানে ক্লিক করে এটা অফ করে দিলাম। এরপরে গ্রিড এবং স্ন্যাপ দুইটা অন রাখেন আপাতত, এখানে কিছু বোঝার আছে, ঠিক আছে। আমি আগে কি কি অন রাখতেছি এগুলো একটু বলে নিই, নাইলে আপনারা প্রবলেমে পড়বেন। কিছু জিনিস যদি অন থাকে এখানে থাকে, যদি ক্লিক করে যায়, ঠিক আছে, কাজ করতে গিয়ে কিছু প্রবলেম করবে, যেটা কি আমরা হয়তো অনেক পরে গিয়ে আলোচনা করবো। সেজন্য আমি প্রথমে এটাগুলোকে একটু সেটিং করে নিতে বলতেছি যাতে আপনারা এই প্রবলেমটাতে না পড়েন। ইনফার কনস্ট্যান্টটা এখানে কিন্তু অফ আছে, দেখছেন যে এখানে ক্লিক করলে দেখবেন ইনফার কনস্ট্যান্ট, এটা অবশ্যই অফ রাখবেন, ঠিক আছে। এবং খেয়াল করেন আমার এখানে কিন্তু এটা অফ আছে, ঠিক আছে। কনস্ট্রেন্ট, এইটা কনস্ট্রেন্টটা কিছু প্রবলেম ক্রিয়েট করবে প্রথমে যদি এটা অন থাকে। আপনি খেয়াল করেন এখানে ঠিক চিহ্নতে এখানে ক্লিক করে সেটা অফ আছে এখানে, যেটা মানে অফ থাকা মানে কি ব্লো হয়ে না থাকা, ঠিক আছে, ব্লো হয়ে না থাকা। ইনফার কনস্ট্যান্ট আমরা রাখবো না, ওকে। ডাইনামিক ইনপুট মোডটা আমরা রাখতে বলছিলাম, তাই না। সাধারণত এটা না রাখলে সমস্যা নেই, কিন্তু কিছু ক্ষেত্রে গিয়ে আমার ডাইনামিক ইনপুট মোড অফ করতে হতে পারে, সেজন্য আমরা কি রাখতেছি এখানে, এটাকে রাখতেছি। এখানে রাখলে একটা অসুবিধা, অনেক সময় আমরা একটা জিনিস অন করতে বলি, আপনি হয়তো এখানে এসে ক্লিক করে দিচ্ছেন, ঠিক আছে, তখন এটা আবার কেউ যে ডাইনামিক ইনপুট মোডটা পাবেন না, ঠিক আছে। মনে রাখবেন যে ডাইনামিক ইনপুট মোডের সিম্বল কোনটা সেটা মনে রাখতে হবে। এবং এই জিনিস মনে রাখবেন যে কখনো যদি আপনি কোন একটা কমান্ডে ঢোকার পরে মাউসের সাথে সাথে যদি আপনার এই ইনফরমেশন গুলা শো না করে বা আপনার কমান্ডটা যদি শো না করে, তাহলে বুঝবেন আপনার কি অফ আছে, ডাইনামিক ইনপুট মোডটা অফ আছে, ঠিক আছে। এই জিনিসটা কনফার্ম হতে হবে, ওকে। তাহলে ডাইনামিক ইনপুট মোড আমরা অন রাখলাম, এখানে 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 ঠিক চিহ্ন দেওয়া আছে এবং এখানে অন রাখলাম, ওকে। অটো মোড অবশ্যই আমাদের থাকবে। অটো মোড কি জিনিস সেটা আমরা পরে দেখবো। অটো মোড পোলার ট্র্যাকিং, এটা কমান্ডে ঢুকলে শো করবে, এমনি না। আমি যদি কোনো কমান্ডে নাই তাহলে কি আমি এখন শো করবে কিছু, মানে কমান্ডে ঢুকলে তখন কোন একটা কমান্ডে ঢুকবেন তখন শো করবে, ঠিক আছে। ডাইনামিক আপনি ইনপুট কোথায় দিবেন, কোনো কমান্ডে ঢুকলে দিবেন, এমনি এখন আমি কোনো কমান্ডে নাই তাহলে তো সে শো করবে না। যে কোনো ধরনের কমান্ডে ঢুকবেন তখন সে শো করবে, যে আমি সার্কেলে ঢুকছি, সার্কেলে ইনপুট, এটা হচ্ছে ইনপুট দেওয়ার জন্য। কমান্ডে ঢুকলে তখন ইনপুট শো করবে, ঠিক আছে। এরপরে আমি বলছিলাম আইসোমেট্রিক ড্রাফটিংটা অফ রাখবেন। এই যে আইসোমেট্রিক ড্রাফটিং, যেটা আমরা আইসোমেট্রিক ড্রাফটিং কে কাজ করবো না, হ্যাঁ এটা একটু বোঝার জিনিস আছে, আমি একটু দেখাই দিই তাহলে পরবর্তীতে এই ধরনের হলে যাতে বুঝতে পারেন কি হচ্ছে। দেখেন আইসোমেট্রিক ড্রাফটিং আমার কি আছে, ঠিক চিহ্ন দেওয়া আছে, তার মানে এখানে আছে। এখানে আইসোমেট্রিক ড্রাফটিং কোনটা, এই যে এটা, ঠিক আছে। আইসোমেট্রিক ড্রাফটিং এ যদি আমি ক্লিক করি, দেখেন অন করে কি হয়, দেখেন ক্লিক করার সাথে সাথে আমার কি হয়ে গেছে, আমার মডেল স্পেসটা আইসোমেট্রিক ভিউতে চলে যায়। আমরা আইসোমেট্রিক ভিউ খুব আপনারা ড্রয়িং করেন, তাই না, এরকম করে আইসোমেট্রিক ড্রয়িং হয়, তাই না। এটা কিন্তু 3 ডিমেনশনাল না, কিন্তু আইসোমেট্রিক ভিউ, ঠিক আছে। তো এই ধরনের আমরা আমাদের যে কাজগুলো আমরা এই আইসোমেট্রিক ভিউতে করবো না। যদি আপনার মাউস, আপনার ইন্টারফেসটা এরকম হয়ে যায়, আপনার মাউস এরকম হয়ে যায়, তাহলে আপনি বুঝবেন কি আপনি কোন ইন্টারফেসে আসেন, আইসোমেট্রিক ড্রাফটিং ইন্টারফেসে আসেন, ঠিক আছে। সেটা আপনাকে তাহলে কি করতে হবে, এখানে অফ করতে হবে, দেখেন আইসোমেট্রিক ড্রাফটিং। কিন্তু আমার এখানে কিন্তু সবকিছু কি আছে, টপে আছে, দেখেন এটাও টপে আছে, তাই না, টপ ভিউ আছে, কিন্তু ইয়েটা কি ইন্টারফেসটা আইসোমেট্রিক ভিউতে আছে। তো এই জিনিসটা এই জন্য মনে রাখবেন, যদি আপনার মাউস পয়েন্টারটা এরকম হয়ে যায়
আপনার এই যে মডেল স্পেসটা যদি এরকম দেখা যায় তাহলে বুঝবেন আপনার স্ক্রিনটা কোন ভিউতে আছে, আইসোমেট্রিক ড্রাফটিং এ আছে। তাহলে আইসোমেট্রিক ড্রাফটিংটা আমি অফ করলাম, অফ করলে আবার কি আগের লোকেশনে চলে আসবে। সেজন্য আমি এটাকে এখান থেকে, এটা আইসোমেট্রিক ড্রাফটিং এর সিম্বলটা একটু খেয়াল করেন, ঠিক আছে। তো এটা এখান থেকে উঠাই রাখবেন যাতে প্রবলেম, যেহেতু আমি বলছি অনেক সময় একটা ক্লিক করতে গিয়ে আস্তে আস্তে ক্লিক করে দিতে পারেন, আপাতত এটা অফ রাখেন। অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং আমরা অন রাখবো, 2D অবজেক্ট স্ন্যাপ অন রাখবো, এখানে আছে দেখেন, এগুলো আছে, আমরা দেখবো পরে কি কি জিনিস। লাইন ওয়েটটা আমাদের পরবর্তীতে লাগবে, আমরা লাইন ওয়েটটা নিয়ে আসি, ঠিক আছে। যেহেতু লাইন ওয়েট নাই, এই যে লাইন ওয়েট এখানে আসছে, অফ আছে, এখন লাইন ওয়েটটা আমাদের লাগবে, এগুলো আমাদের লাগবে না। সিলেকশন সাইক্লিং আপাতত আমাদের দরকার নাই, এটা আমি পরবর্তীতে অন করবো। যখন আমাদের সিলেকশন সাইক্লিং লাগবে, এটা একেবারে অন করবো তা না, মানে পরবর্তীতে এটা লাগবে, সবসময় থাকবে, আপাতত আপনাদের দরকার নাই আর কি, ঠিক আছে। এগুলা অফ থাকুক সবগুলা, আপনারা চাইলে এগুলো অফ করে দিতে পারেন। অ্যানোটেশন ভিজিবিলিটি, অটো স্কেল, অ্যানোটেশন স্কেল, এই যে ওয়ার্ক স্পেস সুইচিং, ওয়ার্ক স্পেস সুইচিংটা অন আছে, তাই না? দেখেন এখানে কিন্তু আছে ওয়ার্ক স্পেস সুইচিং। ওয়ার্ক স্পেস সুইচ করার জন্য আমরা কোথায় নিয়ে আসছি, একটা অলরেডি, এই যে এখানে নিয়ে আসছি অলরেডি, তাই না? কুইক অ্যাক্সেস টুলবার, তাহলে আমার এখানে থাকার দরকার আছে নাই, তাহলে আমরা এখান থেকে উঠাই দিতে পারি। অ্যানোটেশন মনিটরটা উঠাই দিলাম, ওকে। আমরা ইউনিটটা আপাতত রাখি, ইউনিটটা রাখতেছি কেন, কারণ আমি কোন ইউনিটে কাজ করতেছি সেটা যাতে সরাসরি এখান থেকে ভিজিবল হয় যে আমি কোন ইউনিটে আছি। প্রথম দিকে আপনার প্রবলেম হতে পারে যে কোন ইউনিটে আছেন না আছেন সেটা দেখার জন্য বারবার অন্য কোথায় না গিয়ে আমরা এখানে, এই জন্য ইউনিটটা আমরা অন রাখলাম, ঠিক আছে। এরপরে আইসোলেট অবজেক্ট, এগুলো অফ থাকলে সমস্যা নেই, ঠিক আছে। আমি একটু কমাই নিয়ে আসছি যাতে এগুলো আমরা আমি কোনটা অন করতেছি কোনটা অফ করতেছি আপনারা ইজিলি বুঝতে পারেন, ঠিক আছে। অন্য সব এখন সবগুলো অন থাকলে আপনার পরবর্তীতে সমস্যা হবে যখন শিখে যাবেন, তাই না? কোনটা কি জিনিস, কোনটা করলে কি হবে, তখন আপনারা সব অন করলে অত বেশি সমস্যা নাই, ঠিক আছে। আর আমি একটা লিস্ট দিছিলাম, তাই না, শর্টকাট কি জন্য, ওইখানে কিন্তু এগুলা শর্টকাট দেওয়া আছে কোনটার জন্য কি, F11, F8, F7, এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে চলে আসবে আর কি, ঠিক আছে। আপাতত আমরা এতটুকু, যে দেখেন আমার কি কেমন লাগছে, প্রথম হচ্ছে গ্রিড, তারপর হচ্ছে স্ন্যাপ মোড, স্ন্যাপ মোড এগুলো পরবর্তীতে আমি অফ করে দিব, ঠিক আছে, আপাতত রাখছি শেখার জন্য। এরপরে ডাইনামিক ইনপুট মোড, অর্থ মোড, পোলার ট্র্যাকিং, এটা হচ্ছে 2D অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, এটা হচ্ছে 2D অবজেক্ট স্ন্যাপ। এইটা কিন্তু এইগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। তো আমরা প্রথম দিকে ক্লাসে কিন্তু এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, এই জিনিসগুলো দিয়ে আমরা কাজ অনেক ইজিলি কাজ করতে পারবো, ঠিক আছে। তো এগুলো আপাতত সব আপনি অফ করে দেন, সব অফ করে দেন, শুধুমাত্র ডাইনামিক ইনপুট মোড ছাড়া, ঠিক আছে। ডাইনামিক ইনপুট মোড অফ করলে তো আমরা কমান্ডে কি আছে সেটা বুঝতে পারবো। ডাইনামিক ইনপুট মোড অলরেডি আমরা জানি, গ্রিডটা আমি রাখছি, ঠিক আছে, গ্রিডটা আমরা রাখি, ওকে। সব অফ করছি কেন, বুঝতে হবে কোনটা কি জিনিস, এখন যদি না বুঝেন তাহলে কি কাজ করতেছে সেটা বুঝবেন না, ঠিক আছে। আপাতত আমরা সব অফ রাখলাম, পরবর্তীতে আমরা অন রাখবো এগুলা, ওকে। এতটুকু বুঝছেন তারা কি, ওকে। আমরা এখন তাহলে আমাদের অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল কাজে যেতে পারি। এবার আরেকটা জিনিস বলছিলাম যে যাতে আমরা এগুলো অফ করে দিতে বলছিলাম, এগুলো আপনার তেমন বেশি কাজে আসবে না প্রথমের দিকে, তাই না? এগুলো অফ করার জন্য কোথায় যেতে হবে বলছিলাম, এটা হচ্ছে ভিউ কিউব, এটা হচ্ছে নেভিগেশন বার। এটাতে আসতে হইলে প্রথম একটা অপশন দেখাইছিলাম এখানে, যে আমি এখন আছি হোমে, এখানে আসতে হবে, তাই না, ভিউতে আসতে হবে, ঠিক আছে। ভিউতে এসে এই যে ভিউতে ক্লিক করার পরে এই যে ভিউ কিউব বা নেভিগেশন বার, এগুলা থাকলে আপনার এখন লাভ নাই, 2D ডিমেনশনাল ড্রয়িং এর লাভ নাই। কোনো কারণে এখানে ক্লিক করে গেলে ঘুরে গেলে আপনার কি হয়ে যাবে, প্রবলেমে পড়বেন। সেই জন্য প্রবলেম না পড়ার জন্য আপাতত অফ করতে বলতেছি, ঠিক আছে। আপনারাও অফ করে কাজ করবেন, কেন অনেক সময় হতে পারে যে বুঝবেন না যে এটা ঘুরে গেছে, আপনার স্ক্রিন ঘুরে গেছে। হ্যাঁ, কোনো কারণে আমি বলছি একটা হচ্ছে আইসোমেট্রিক ভিউতে চলে যেতে পারে, আর একটা হচ্ছে আপনার স্ক্রিনটা 2 ডিমেনশনাল থেকে 3 ডিমেনশনাল চলে যেতে পারে, 2D তে থাকার পরেও। তাইলে 2D থেকে 3D তে গেলে গেছে, এটা কিভাবে বুঝবেন এখন? হ্যাঁ, এখন বোঝা যাবে হচ্ছে যে উপরে এই যে লেফট কর্নারে টপে এখানে কি থাকতে হবে, আপনার এটা টপে থাকতে হবে, টপ। এখানে যদি ক্লিক করেন দেখবেন এখানে ভিউ আসবে অনেকগুলো, এই যে ভিউ, টপ ভিউ, বটম ভিউ, লেফট রাইট, আমরা যখন এলিভেশন নিয়ে কাজ করবো এগুলো আসবে। এই যে সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক, সাউথ ইস্ট আইসোমেট্রিক, এগুলাতে ক্লিক করলে কিন্তু আমার ভিউটা আইসোমেট্রিক ভিউতে চলে যাবে। তো যে আমি যদি এসডব্লিউ তে ক্লিক করে দেখেন আমার কি এটা আইসোমেট্রিক ভিউতে চলে যাবে, সাউথ ওয়েস্ট, এস মানে সাউথ, ডব্লিউ মানে ওয়েস্ট, সাউথ ওয়েস্ট থেকে দেখতেছেন, এটা একটা হবে। তাহলে আমার এটা কোথায় থাকতে হবে, টপে। অলওয়েজ মনে রাখবেন আপনার এটা টপে থাকতে হবে। কোনো কারণে ঘুরে গেলে এখানে কাস্টম ভিউ চলে আসতে পারে, ঠিক আছে। মানে কাস্টম ভিউ আসলে তখনও কি করতে হবে, এখানে এসে আপনি এটাতে ক্লিক করে টপ করে দিবেন। এটা একটা ইজি, অন্য ওয়েতে আমি আর যাচ্ছি না, এখান থেকে আমরা অ্যাক্সেস করি আর কি, ঠিক আছে। এগুলা এরপরে এটা অবশ্যই 2D ওয়্যারফ্রেম এ থাকবো আমরা, ঠিক আছে। আমরা 2D ওয়্যারফ্রেম এ, আর বলছিলাম আমরা ভিউ কিউব নেভিগেশন বার আপনি এখান থেকে না এসেও এখান থেকে অন অফ করতে পারেন। এই যে মাইনাস সাইন যেটা আছে
এটাতে ক্লিক করলে ভিউ কিউব নেভিগেশন বার এগুলো আছে, এখান থেকে অন অফ করতে পারি। এই যে আমার অন হয়ে গেছে, আবার ক্লিক এখানে যদি ক্লিক করে এখানে আসলে আবার অফ হবে। ঠিক আছে, ইউসিএস নিয়ে কথাবার্তা বলবো, এটা থাকবে, এটা রাখেন, এটা কাজ আছে আর কি। এটা দিয়ে আমরা ওই যে বুঝবো যে আমি কোন ইয়েতে আছি। এটা এটা কিছু সেটিংস আমরা পরে দেখবো। আরেকটা জিনিস আমরা বলছিলাম, এটাকে কি বলছিলাম, এই আমরা কয়টা ড্রয়িং ওপেন আছে এগুলো আমরা এখানে, এটা ফাইল ট্যাব বলে, তাই না? আর নিচেরটাকে আমরা বলছি লেআউট ট্যাব। এই দুটা জিনিস যাতে থাকে, ডিফল্ট অবস্থায় আছে, কোনো কারণে যদি চলে যায়, মনে করবেন কোনো কারণে চলে যেতেই পারে, আপনি সেটিংসে, তাহলে কোথায় আসবেন, ভিউতে, ঠিক সেম ভিউতে আসবেন, এই দুটা জিনিস অন আছে কিনা দেখবেন, ফাইল ট্যাব এন্ড লেআউট ট্যাব। ওকে, এই দুটো। আরো কিছু সেটিংস আমরা পরে করব, যে আমরা আমাদের সুবিধার জন্য আরো অনেক কিছু এখানে আনবো স্ক্রিনে, এটা আস্তে আস্তে আর কি। ওকে, আচ্ছা, আমরা এখন আমাদের কাজ শুরু করি। যে এবং আরেকটা জিনিস বলছিলাম, যে সবসময় মডেলে যাতে থাকেন, কেউ যদি আবার লেআউট 1 2 তে চলে আসেন এরকম দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমরা ড্রয়িং করবো কোথায়, মডেল স্পেসে, এটাকে বলে পেপার স্পেস, যেখানে আমরা প্রিন্ট করার জন্য কাজে লাগাবো। ঠিক আছে, তো মডেল স্পেসে থাকবো আমরা। ওকে, আর নেক্সট যে সেটিংস গুলোর কথা বলছিলাম, যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার কথা বলছিলাম একটা, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে, যেহেতু এটা একটু বেজ দেখা যাচ্ছে, অনেকক্ষণ কাজ করলে আপনার চোখের উপর ইফেক্ট পড়ে, সেজন্য আমরা বলছিলাম আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা যাতে পিওর ব্ল্যাক থাকে। অনেকে প্রিন্ট করার আগে পিওর হোয়াইট করে, সেটার জন্য কোথায় যেতে হবে, অপশনসে যেতে হবে। অপশনসের শর্টকাট হচ্ছে ওপি, সবাই করেন আর কি, ওপি লিখে এন্টার করেন, ওপি লিখে এন্টার করেন। আপনার ডাইনামিক ইনপুট মোড আর এটা দুটো অন থাকলে একসাথে কোনো সমস্যা নেই, তাই না? আপনার যেখানে টাইপ হোক সমস্যা নাই, আপনার যদি ডাইনামিক ইনপুট মোডে টাইপ হয় সেটাও সমস্যা নাই, আপনার কমান্ড লাইনে টাইপ হলে সাধারণত যদি ডাইনামিক ইনপুট মোড অন থাকে তখন আপনার টাইপিংটা কোথায় চলে যাবে, অটোমেটিক কমান্ড লাইনে চলে যাবে। ঠিক আছে, ডাইনামিক ইনপুট মোড আমরা কিন্তু অন রাখছি। ওকে, আচ্ছা, এখানে ওপি লিখে অপশনসে আসার পর আপনি বুঝতেছেন, হ্যাঁ অপশনসে আসছে, হ্যাঁ অপশনসে আসার পরে আমরা আমরা এখানে আমাদের এই যে ইন্টারফেসের যে কালারটা একটু চেঞ্জ করার কথা বলি আর কি, প্রথমে চেঞ্জ করবো। সেটার জন্য কোথায় আসতে হবে, অপশনসে আসার পরে ডিসপ্লে অপশনসে, এই যে ডিসপ্লে 2 নাম্বার ট্যাবে, ডিসপ্লেতে আসার পরে এখানে একটা অপশন বলছিলাম, এই যে উইন্ডোজ এলিমেন্ট। কোনগুলা, উইন্ডোজ এলিমেন্ট হচ্ছে আমাদের এই যে রিবন আর ফাইল ট্যাবটা বা এগুলা, তাই না? এটাকে বলে উইন্ডোজ এলিমেন্ট। এটা আমরা সাধারণত ডাকই রাখি। এখানে যদি আমি ক্লিক করে লাইট করে দিই, লাইট করার পরে কিন্তু চেঞ্জ হয় না, কি করতে হবে, এই যে নিচে অ্যাপ্লাই আছে, তাই না? অ্যাপ্লাইতে ক্লিক করলে তখন সে চেঞ্জ হবে। এই যে আমার এটা হোয়াইটিশ হয়ে গেছে, তাই না? তো এটা আমার তেমন বেশি কাজের কিছু না, এটা আমরা ডাকই রাখি, ডাক রাখলে একটু ভালোই লাগে আর কি। ঠিক আছে, আর এরপরে আমার টার্গেট হচ্ছে কোনটা চেঞ্জ করা, এই যে ব্যাকগ্রাউন্ড, যেখানে আমরা কাজ করবো, ড্রয়িং করবো, মডেল স্পেসের ব্যাকগ্রাউন্ড, সেটার জন্য কোথায় আসতে হবে, এই যে নিচে ডিসপ্লে অপশনের এই যে কালারস অপশনটাতে। ঠিক আছে, কালারস অপশনে আসার পরে কোথায় কি করতে হবে, আপনার এই সিলেকশনটা ড্রয়িং উইন্ডোজ কালারের মধ্যে সিলেকশনটা 2D মডেল স্পেসে থাকতে হবে, ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। ঠিক আছে, এই দুইটাই আমার এখন সিলেক্টেড আছে। এর মধ্যে এটার কালারটা কি এখানে শো করতেছে, তাহলে কালারটা চেঞ্জ করার জন্য এখানে আসতে হবে। এখানে এসে এখানে আসার পরে যে ব্ল্যাক অথবা হোয়াইট, যেটা আপনি চান সেটা করবেন। আমরা বলছি আপনি যদি বেশিক্ষণ ধরে কাজ করতে চান তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালারটা কি রাখবেন, ব্ল্যাক রাখবেন। ঠিক আছে, পিওর ব্ল্যাক। দেখেন আমার এটার মধ্যে অনেক ডিফারেন্স, তাই না? এখন আমি যদি অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিই তাহলে কি হবে, আমার এটা পিওর ব্ল্যাক হয়ে গেছে, তাই না? এখানে যে লাইনগুলো দেখা যাচ্ছে সাদা সাদা, এগুলো কি জিনিস, এগুলো আলাদা জিনিস, এগুলো গ্রিডের লাইন। তো গ্রিডের কালারও চাইলে আমরা চেঞ্জ করতে পারি, প্রত্যেকে ঠিক সেম জায়গায়। দেখেন এই যে গ্রিড, মেজর লাইন, মাইনর লাইন, আমরা এগুলো চেঞ্জ করবো না, কেন আমরা গ্রিড নিয়ে কাজও করবো না, এগুলো চেঞ্জ করে আমার তেমন বেশি লাভও নাই। ঠিক আছে, এই যে আমি গ্রিড মেজর লাইনটা একটু চেঞ্জ করে দেখাই, এখানে দিলাম, সাপোজ এটা, হ্যাঁ একই সেম জায়গায়, যে আমি সেম লোকেশনে আছি, 2D মডেল স্পেস, এখানে ছিলাম ব্যাকগ্রাউন্ড কালার, এখানে হচ্ছে যে মেজর লাইন, এখন মেজর লাইনে চলে আসছে, তাই না? এটা আমি র্যাপ করলাম, অ্যাপ্লাই ক্লোজ দিলাম, দেখেন আমার এখন নিচে কি হয়ে গেছে, ওই যে মেজর লাইন হচ্ছে, আমরা জানি কি গ্রাফ পেপারের মধ্যে 5টা 10টা এরকম পরপর কি আমরা মেজর লাইন দেখা যায়, একটা মোটা লাইন থাকে। ঠিক আছে, তো এটা চেঞ্জ করার দরকার নাই আর কি, এটা জাস্ট আমি দেখালাম, আপনি সকল ধরনের এখানে এটা ল্যাপটপ। তো এটা আপনার এই যে ক্রস হেয়ারের কালার চেঞ্জ করতে, ক্রস হেয়ার কোনটাকে বলছিলাম, ক্রস হেয়ার কোনটা, এই যে আমরা মাউসের পয়েন্টার, যখন আমার মাউস পয়েন্টারটা অটোক্যাডের
আর মডেল স্পেসে থাকে তখন এখানে দুইটা জিনিস শো করে, একটা হচ্ছে যে লাইন, এগুলাকে বলে ক্রস হেয়ার, আর মাঝখানে যেটা এটা হচ্ছে কি পিক বক্স। ঠিক আছে, পিক বক্সটা আমাদের বড় ছোট করতে হতে পারে। অনেক সময় দেখবেন বলছিলাম কি অনেক প্রফেশনালসরা এই ক্রস হেয়ার গুলাকে লম্বা লম্বা করে বড় করে রাখে, তাহলে এটাকে বড় করার জন্য কোথায় আসতে হবে? ডিসপ্লেতে ক্রস হেয়ার সাইজ, ক্রস হেয়ার সাইজ এটা একটা। আর হচ্ছে পিক বক্স, পিক বক্সের জন্য কোথায় আসতে হবে? সিলেকশন, সিলেকশনে এসে এটাকে একটু বড় করে, এটা বেশি বড় করতে মানা করছিলাম, কেন? সিলেকশনে প্রবলেম হবে, কিন্তু একটু বড় করবেন, ডিফল্ট অবস্থায় যা আছে তার থেকে একটু বড় করবেন। দেখেন আমার এখন বড় হয়ে গেছে, তাই না? আমার ক্রস হেয়ারটাও এই যে লাইনগুলো বড় হয়ে গেছে, বক্সটাও বড় হয়ে গেছে। বক্সটা বড় হলে কি সুবিধা পাবো? বক্সটা বড় হলে সিলেকশনে সুবিধা পাবো। দেখেন এখানে আমি যখন ড্র টুলবারে আসি, ড্র টুলবারে লাইন কমান্ডে ঢুকলাম, এটা একটা জিনিস বেসিক জিনিস মাথায় রাখে নাকি, লাইন কমান্ডে ঢুকছি, আমার পিক বক্স আছে লাইন কমান্ডে। দেখেন ড্র করার সময় কিন্তু পিক মানে হচ্ছে কি, পিক বক্স হচ্ছে সিলেকশন করার জন্য, এখন তো আমি ড্র করতেছি, তাহলে সেজন্য পিক বক্স চলে গেছে, তখন কে থাকবে? শুধুমাত্র ক্রস হেয়ার। কিন্তু যখন আমরা মডিফাই টুলবারে ঢুকতেছি, এই যে কোনো একটা টুলবার মডিফাই এর যে কোনো একটা অপশনে ঢুকতে কমান্ডে, এখন কি আছে? শুধু পিক বক্স। কেন? মডিফাই করার জন্য আমার কাকে মডিফাই করবো? কোন একটা অবজেক্টকে, কোন একটা অবজেক্টকে মডিফাই করার জন্য তাকে কি করতে হয়? সিলেক্ট করতে হবে, সেজন্য সিলেকশন বক্সটা আছে বা পিক বক্সটা আছে। ওই সেম জায়গায় ওপি অপশনস, ওপি অপশনসে এসে সিলেকশনে, কেন? ওই যে সিলেকশন অপশন, এটা সিলেকশনের মধ্যে যে পিক বক্স, এটাকে বেশি বড় করবেন না, মোটামুটি একটু কি মাঝারি সাইজে রাখবেন। বেশি বড় করলে আপনি যখন অনেক বড় ছোট ছোট কাজ করবেন তখন প্রবলেম করবে আপনাকে, বেশি বেশি ছোট থাকলে অসুবিধা, বেশি বড় থাকলে অসুবিধা। ঠিক আছে, ওকে। আর ক্রসহেয়ারটাকে বড় ছোট করার জন্য আমরা এটা বলছিলাম। আর কালার চেঞ্জ করতে হলে কালার সেট, যত ধরনের কালার আছে, তো আমরা সাধারণত অন্য কোনো কিছু কালার আপনার চেঞ্জ করে লাভ হয় না তেমন, সেজন্য আমরা চেঞ্জ করবো না আর কি। ওকে, আমি এটা রাখলাম। আর এখানে আরেকটা জিনিস সেটিংস এর কথা বলছি, কোনটা বলেন তো? অপশনস এর মধ্যে আরেকটা সেটিংস এর কথা বলছিলাম, হ্যাঁ, ওপেন এন্ড সেভ এর মধ্যে। ওপেন এন্ড সেভ এর মধ্যে এসে কি সেট করতে বলছিলাম? যে এই যে এখানে আপনার ফাইল সেভ এসটা কত আছে সেটা দেখবেন। যেমন আমার এখন ডিফল্ট অবস্থা কত আছে? 2018 আছে। 2018 থাকলে অসুবিধা কি হবে? আমার এই ফাইলটা যখন আমি কাউকে পাঠাবো তার কাছে যদি 2018 নিচে কোনো ভার্সন থাকে তাহলে কি হবে না? ওপেন হবে না। সেজন্য আমি বলছিলাম কি, এখানে যদি আপনি প্রথমেই যদি সেট করে দেন, কোনো পরবর্তীতে আপনাকে আর কি করতে হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি ডিফল্ট সেটিং এ যাচ্ছেন না অথবা সফটওয়্যারটা আনইনস্টল করেন নাই, ততক্ষণ পর্যন্ত কি হবে? সেভ এর অপশনে আপনার 7টা চলে আসবে। তাহলে কি করবেন? এখানে ক্লিক করবেন, ক্লিক করে কোন অপশনটা? অটোক্যাড 2007 LT 2007 ড্রয়িং। খেয়াল রাখবেন যাতে আপনার এক্সটেনশনটা ফাইল এক্সটেনশন .dwg থাকে। .dwg হচ্ছে ক্যাট ফাইলের এক্সটেনশন, ঠিক আছে? ক্যাট ফাইলের এক্সটেনশন হচ্ছে .dwg, ঠিক আছে? যাতে dwg এটা থাকে। ওকে, আরেকটা জিনিস কনফার্ম হওয়ার দরকার নাই, কেন? এগুলো ডিফল্ট অবস্থায় এটা থাকে। দেখেন খেয়াল করেন এখানে এই জিনিসটা ঠিক চিহ্ন দেয়া আছে কিনা আপনাদের? ফাইল সেফটি প্রিকশনে অটোমেটিক সেভ আছে। এটা কি জিনিস? ওই যে বললাম অনেক সময় আমরা কি করে কাজ করতে 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 সেভ করতে ভুলে যাই। এটা অনেক সময় আপনি প্রবলেমে পড়বেন, অটোক্যাডে কাজ করতেছেন সেভ করতে ভুলে গেছেন। সেই জন্য আপনি যখন কাজ করবেন অনেক সময় মনের অজান্তে কন্ট্রোল এস চাপতে হবে, মানে সেভ এর অপশনটা। কন্ট্রোল এস হচ্ছে কিসের শর্টকাট? সেভ এর। এখন যদি সেভ আপনি আধা ঘন্টা কাজ করছেন, 12 মিনিট 15 মিনিট কাজ করছেন, কিন্তু সেভ করতে ভুলে গেছেন, হয়তো আপনার এই যে আমাদের ডেস্কটপে যারা কাজ করে যদি আপনার আইপিএস বা ইউপিএস না থাকে তাহলে কি হবে? ফুট করে কারেন্ট চলে গেছে, আপনার সব কাজ চলে যাবে। তো অটোক্যাডের ক্ষেত্রে সেই সব কাজ নিবে না। কেন? কারণ অটোক্যাডের এই অপশনটা যদি আপনার দেয়া থাকে, অটোমেটিক সেভ এর অপশনটা কত মিনিট দেয়া আছে? তাহলে প্রত্যেক 10 মিনিট পর পর সে কি করবে? অটোমেটিক সেভ করবে। আপনি যদি চান, যদি এরকম প্রবলেম থাকে, আপনি চাইলে তাকে কমাই দিতে পারেন। সাপোজ আমি করলাম 2 মিনিটস, তাহলে এখন সে কি করবে? হ্যাঁ, এখন এটা যদি আপনার পাওয়ার সাপ্লাই থাকে 2 মিনিট পর পর যদি সেভ করতে হয়, এটা আবার পরবর্তীতে আপনার জন্য একটা মানে কি বলে, এটা বিরক্তির কারণ হতে পারে। যেমন আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, একটা প্রজেক্ট ফাইলে হয়তো 50টা 60টা ড্রয়িং হয়ে গেছে। এই ড্রয়িং ফাইলগুলা সেভ হইতে আপনার হয়তো ল্যাপটপ আছে, ল্যাপটপের র্যাম বা প্রসেসর একটু দুর্বল, ওইটা সেভ হইতে 20 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড কি হইতে পারে? সময় লাগে। যখনই সেভ হবে তখন কি 15 সেকেন্ডের জন্য আপনি কি হয়ে যাবেন? ফ্রিজ হয়ে যাবেন, তাই না? তো এটা যেমন আমাদের এগুলোতে 16 জিবি র্যাম আছে, এই জিনিসটা বোঝা যায় না। সেভ হইলে কি
ফুট করে সেভ হয়ে যায়। যদি আপনার এরকম হয় আপনি এটা কি রাখতে পারেন, কমায় রাখতে পারেন, তাহলে আপনার ওই সেভ এর ব্যাপারটা কি আর ঝামেলা থাকবে না। কিন্তু আপনি যখন ভবিষ্যতে এমন অবস্থায় চলে যাবেন একটা ফাইল সেভ হতে অনেক সময় লাগতেছে, তাহলে আপনার জন্য এটা কি হবে, বিরক্তির কারণ হবে। তখন আপনি হয়তো বাড়াই দিতে পারেন অথবা কমায়। সাপোজ আমরা এখানে 10 মিনিটই রাখি, সমস্যা নেই। ডিফল্ট অবস্থায় যা আছে দাদা আমি অবশ্যই এটা ঠিক চিহ্ন দেওয়া থাকবে। আমরা বলছি কি আপনি চাইলে এটা বাড়াইতে কমাইতে পারবেন, ওকে। তো সেটা তো বিগ ইস্যু না আর কি। হ্যাঁ, এই জিনিসটাতে ঠিক চিহ্ন দেওয়া আছে কিনা এটা খেয়াল করেন। ক্রিয়েট ব্যাকআপ কপি, হ্যাঁ আছে না, এটাতে ঠিক চিহ্ন ডিফল্ট অবস্থায় দেওয়া থাকবে, এটা আপনাদের চেঞ্জ করতে হবে না। এটা আমরা দেখবো যে আমরা অটোক্যাড যখন সেভ করব একসাথে সে 3টা ফাইল সেভ করে, একটা না, কয়টা ফাইল, একটা হচ্ছে তো সে ওদের ডিডব্লিউজি ফাইল, আরেকটা হচ্ছে যে এটাতে ঠিক চিহ্ন দেওয়া থাকার কারণে ব্যাকআপ ফাইল ক্রিয়েট করবে, এটার এক্সটেনশন আসলে .ba কে আমরা যখন সেভ করবো তখন দেখবো। আরেকটা হচ্ছে যে অটো সেভের জন্য আরেকটা ফাইল সে সেভ করে টেম্পোরারি ফাইলে, এটা আপাতত আমরা এখন এটা থাকুক আর কি, ঠিক আছে, আমরা দেখবো। তার মানে আপনার কোনো কারণে যদি আপনার অরিজিনাল ফাইল ডিলিট হয়ে যায়, আপনি কাজ করছেন হয়তো অনেক কাজ, অরিজিনাল ফাইলটা কি হয়ে গেছে, কোনো কারণে খারাপ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নাই যদি আপনার এই দুইটা জিনিস কি থাকে, ঠিক চিহ্ন দেওয়া থাকে। তাহলে একটা হচ্ছে ব্যাকআপ ফাইল ক্রিয়েট করবে, আরেকটা হচ্ছে টেম্পোরারি সেভ করবে আরেকটা ফাইল। তার মানে দুইটা ফাইল আপনার কি ব্যাকআপে থাকবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো সাধারণত ডিফল্ট অবস্থায় থাকে না, আমি দেখবো আমরা যে ব্যাকআপ ফাইলটা কোথায় হয় আসলে অ্যাকচুয়ালি, ওকে। আর আপনার তেমন কোনো কিছু চেঞ্জ করার দরকার পড়বে না। পরবর্তীতে ভবিষ্যতে যদি কোনো এখানে অনেক কিছু আছে আপনি চেঞ্জ করে দিলে হয়তো কি উল্টা পাল্টা হয়ে যাবে, আমাদের সাথে মিলবে না আর কি। সেজন্য আমরা এগুলাতে না যাই আর কি, ঠিক আছে, যাতে কোনো কিছু ডিফল্ট অবস্থায় যা আছে তা থাকে। কোনো কারণে প্রবলেম পড়লে কোথায় চলে যাবেন, ডিফল্ট সেটিং এ চলে যাবেন আপাতত, ওকে। তাহলে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, আমি যা যা চেঞ্জ করছি কিন্তু সব এখানে অ্যাক্টিভ। আমি যদি বের হয়ে যাই এগুলো কি থাকবে এখানে, সেই সিস্টেমের সেটিংস এ থাকবে, ঠিক আছে। তো এই জিনিসের সাথে আর ফাইল সেভের কোনো কি নাই, রিলেশন নাই, ঠিক আছে। ফাইল সেভ না, ফাইল যেহেতু আমি এখন কাজ করি নাই, ইয়া করি, সমস্যা নাই, ওকে। এতটুকু করছেন, আচ্ছা ওকে। করলে এবার সবাই যেটাতে করছেন এটা একটু ক্যান্সেল করেন, এটা ক্যান্সেল করেন, সেভ আসলে নো দিয়ে বের হয়ে আসেন। আমরা আবার নতুন থেকে শুরু করবো আর কি। কেন নতুন থেকে শুরু করতেছি, কারণ এতক্ষণ কাজ করতে গিয়ে হয়তো অনেকে আপনারা মাউসের হুইলটা চাকাটা উপরে আপ ডাউন করছেন, তাই না, একটু মজা লাগে, তো এটা একটু প্রবলেম ক্রিয়েট করবে। সেজন্য আমি নতুন ফাইল থেকে শুরু করতেছি। কেউ এখন আপাতত ঢোকার পরে মাউসের হুইলটাকে কি করবেন না, আপ ডাউন করবেন না, ঠিক আছে। মানে চাকা যেটা চাষে এটা কি করে, জুম ইন জুম আউট করে, তাই না, তো আপাতত জুম ইন জুম আউট করবেন না, জাস্ট নতুন ফাইলে ঢুকছেন, ওকে। ঢুকলে তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে প্রথমে অটোক্যাডের ইউনিটটা সেট করা, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। অটোক্যাডে যে ইউনিটে আপনি কাজ করবেন সেই ইউনিটটা এখানে সেট করতে হবে। দেন আমার এখন ইউনিট কোন ইউনিট আছে এখানে, আমি এটা বলছিলাম ডেসিমাল। এখানে যদি ক্লিক করেন দেখবেন আপনার এখানে 5টা অপশন আছে, আর্কিটেকচার, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক। আমরা চাইলে এখান থেকে সেট করতে পারি, এটা হচ্ছে ইজি ওয়ে। তো আমরা এখান থেকে করবো না, আমরা একদম কি মানে ডিটেইলস আসবে। তাহলে ইউনিট সেট করার জন্য শর্টকাট হচ্ছে ইউএন লিখে এন্টার করবেন, ওকে। ইউনিট আরো অনেক জায়গায় আছে, আমরা ইউএন এটা অবশ্যই মনে রাখবেন, ইউনিটস এর শর্টকাট ইউএন লিখে এন্টার করলাম। অটোক্যাডে এন্টার কি, অটোক্যাডে যে এন্টার তো কিবোর্ডে এন্টার তো এন্টারের কাজ করেই, আবার কিবোর্ডের স্পেস বার আছে একটা বড়, সেটাও কিন্তু কিসের কাজ করে, এন্টারের কাজ করবে। মানে আমাদের কিবোর্ডের বড় স্পেস বার যেটা, সেটাও এন্টারের কাজ করে। অনেক সময় এন্টার খুঁজে পাইতে আপনাদের কষ্ট হইতে পারে, তাই না, তাহলে স্পেস বার চাপবেন। স্পেস বার সব সময় এন্টারের কাজ করবেন। আবার কিছু ক্ষেত্রে গিয়ে দেখবেন আমরা স্পেস মানে কি লেখার সময় স্পেস দিই না, হ্যাঁ, তখন আবার কিছু ক্ষেত্রে আপনি ডাটা দিতে গিয়ে স্পেস বার চাপলে তখন এন্টার নিবেন, তখন কি নিবে, স্পেস নিবে, ঠিক আছে। তার মানে ইনপুট দেওয়ার সময় একটু মাথায় রাখতে হবে, তার সে স্পেস বারটা তখন এন্টারের কাজ করবে, তখন বুঝতে পারবে। সাপোজ আমি ইউএন লিখছি, তাহলে অটোক্যাড জানে ইউএন মানে কি, ইউনিটের শর্টকাট, তাহলে সে এটাকে নিবে। আমি লিখছি 10 এর পরে দিছি পয়েন্ট বা স্পেস, তখন কি বুঝবে সে, আমি হয়তো 10 নিয়ে নিতে পারে, 10 এর পর তার স্পেস হয় না, কিন্তু আমি লিখছি এমন একটা ট্যাক্স লিখছি যেটার পরে স্পেস দেওয়া যায়, অটোক্যাড বুঝে নেই যেটা কি জিনিস, তারপরে সে ওখানে কি নিবে, স্পেসই নিবে, ঠিক আছে। তো কিছু ক্ষেত্রে এটা প্রবলেম করতে পারে, আদারওয়াইজ ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পেস বারটা কিসের কাজ করবে, এন্টারের কাজ করবে, ওকে। তাহলে আমরা এখানে আমি খুব ডিটেলসে বুঝাবো ইউনিটটা, যাতে আপনারা পরবর্তীতে এই জিনিসটা নিয়ে প্রবলেমে না পড়েন। দেখেন আমি এখানে ড্রয়িং ইউনিটস এর মধ্যে দুই ধরনের ইউনিট আসবে, একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে অ্যাঙ্গেল। আমরা লেন্থ একটা জিনিস যদি একটা লাইন যদি আঁকতে চাই,
যে একটা যদি লাইন আঁকতে চাই, এই লাইনেরও কি থাকতে পারে, একটা অ্যাঙ্গেল থাকতে পারে, তাই না? তো অ্যাঙ্গেল, এটা হচ্ছে অ্যাঙ্গেল বোঝাচ্ছে, আর একটা হচ্ছে লেন্থ কি ইউনিট হবে সেটা। তাহলে দুটো আলাদা জিনিস। এখানে আমি যদি ক্লিক করি লেন্থের মধ্যে, লেন্থের একক অটোক্যাডে কয়টা একক, 5 ধরনের একক সে ডিফাইন করার সুবিধা দেয়। তার মধ্যে দুইটা আমি আগে প্রথমে দুইটা জিনিস নিয়ে আলোচনা করি, তাহলে অন্যগুলো ইজি হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারাল, এই দুইটা ইউনিট স্পেশালি ডিফাইন করা হচ্ছে ফিট এবং ইঞ্চি। তার মানে আপনি যদি অটোক্যাডে ফিট এবং ইঞ্চি ইউনিটে কাজ করতে চান, তাহলে আপনাকে ইউনিটটা রাখতে হবে কোনটা, আইদার আর্কিটেকচার আইদার ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, দুইটার মধ্যে আবার কিছু একটু বেসিক ডিফারেন্স আছে। ঠিক আছে, আমি সেটাতে আসবো। তার মানে এটা কি মিন করে, এটা মিন করা হচ্ছে আমরা যদি ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারাল ইউনিটে থাকি, সাপোজ আমি লিখছি 13, তাহলে সে কি করবে, সাধারণত দেখেন এখানে 13 বলতে এখানে একটা জিনিস আছে ইনসার্শন স্কেল, এটা কিসের আছে, তার মানে এ বুঝবে এটা 13 ইঞ্চি। ঠিক আছে, 13। আমি লিখলাম 20, তাহলে সে কি বুঝবে, এটা কোনো সিম্বল দিচ্ছি না, সিম্বল ছাড়া আমি বুঝবো কেমন, সিম্বল ছাড়া আমরা দিব, জাস্ট 20 লিখে এন্টার দিলাম, তাহলে ওটাকে কি বুঝবে, এটা 20 ইঞ্চি বুঝবে। এখন 20 ইঞ্চি সমান কয় ফিট হয়, 1 ফিট 8 ইঞ্চি। তাহলে সে কি করবে, 20 ইঞ্চিকে অটোমেটিক কনভার্ট করে 1 ফিট 8 ইঞ্চি দেখাবে। ঠিক আছে, মানে কনভার্ট করবে। আপনাকে এখানে কি করতে হবে না, আমরা চাইলে 1 ফিট 8 ইঞ্চি দিতে পারি, আবার 20 লিখে 20ও দিতে পারি। তার মানে সে কি করবে, অটোমেটিক কি করবে, কনভার্ট করে দিবে, কনভার্সনটা করবে। কিন্তু আপনি যদি ডেসিমালে থাকেন, তাহলে 20 মানে সে কি, 20 মানে 20ই বুঝবে, মানে এখানে কোনো কনভার্সন এসে যাবে না। সেটা যে ইউনিটে হোক, সাপোজ আমি 20 লিখছি, আমি বলছি এটা 20 ইঞ্চি, তাহলে সে বুঝবে এটা কি 20 ইঞ্চি। আমি বললাম 20 ফিট, তাহলে সে বুঝবে কি 20 ফিটই। যা বলেছি একটা ভ্যালু বুঝবে সে শুধুমাত্র, কিন্তু কোনো কনভার্সনে কি যাবে না। তার মানে আপনি যদি ইঞ্চির ভ্যালুকে ফিটের সাথে কনভার্সনে যেতে চান, আপনাকে কোন ইউনিটে কাজ করতে হবে, আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এবং আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পার্থক্যটা কি, এখানে দুটো অপশন, আমি আগে এইগুলা বুঝে আসি। আমি বললাম ডেসিমাল এবং ফ্র্যাকশনের মধ্যে পার্থক্য বুঝলে এটা আমরা বুঝে যাব। ডেসিমাল মানে হচ্ছে কি, ডেসিমাল মানে আমরা বাংলায় বলি দশমিক, তাই না, দশমিক, ডেসিমাল ভ্যালু। তার মানে আমি বললাম 100.25, তাহলে দশমিক আকারে ভ্যালু শো করতে চাইলে কোন ইউনিট, ডেসিমাল। এখন আমি এটাকে এভাবে লিখতে পারি 100/1/4, এটাকে কি বলে, ফ্র্যাকশনাল, ভগ্নাংশ আকারে শো করা, তাই না? তার মানে দুটার মধ্যে পার্থক্য বুঝছেন, ডেসিমাল এবং ফ্র্যাকশনের মধ্যে। তাহলে আপনি কোন ভ্যালু যদি দশমিক আকারে দিতে চান, তাহলে আপনাকে কোন ইউনিট সেট করতে হবে, ডেসিমাল। আর আপনি যদি ফ্র্যাকশনাল আকারে শো করতে চান, দশমিক আকারে দিবেন না, ফ্র্যাকশনাল আকারে দিবেন, তখন কোনটা, ফ্র্যাকশনাল। এটা কোনো কনভার্সনের মানে যা বেরো তাই দিবেন। ঠিক আছে, আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সেম পার্থক্য। কি পার্থক্য, আমি যখন ইঞ্জিনিয়ারিং সেট করতেছি, দেখেন ইঞ্জিনিয়ারিং সেট করতেছি, এখানে স্যাম্পল আউটপুটের দিকে খেয়াল করে একটু, 1.5000 ইঞ্চি। তার মানে এটা কি আকারে রাখছে, দশমিক আকারে। তার মানে এখানে ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে ফিট ইঞ্চিতে কনভার্সনে তো যাবে, সাথে সাথে সেটা হচ্ছে ডেসিমাল ভ্যালুতে, মানে ফিট ইঞ্চির ডেসিমাল ভ্যালু শো করবে। ঠিক আছে, বুঝতে পারছো নাকি? আর ইঞ্জিনিয়ারিং কি করবে, আমি যদি আর্কিটেকচার আসছে, আর্কিটেকচারের সেই ভ্যালুটা কি দেখাচ্ছে, এভাবে দেখাচ্ছে 1.5 ফ্র্যাকশনাল। ফিট ইঞ্চিতে কনভার্সন থাকবে, ফিট ইঞ্চি ভ্যালু শো করবে, কিন্তু ও হচ্ছে ফ্র্যাকশনাল আকারে শো করবে, ভগ্নাংশ আকারে শো করবে। ঠিক আছে, তাহলে আমরা একটু এখানে দেখি, দেখেন এখানে যদি আসে আপনার এই লেখাগুলো আসবে। আমি এই যে ডেসিমাল আসলাম এখানে, হ্যাঁ আমি একটু লেখাটা পড়ি, তাহলে আপনাদের একটু বেশি ক্লিয়ার হবে। লেখাটা জুম করলে চলে যাচ্ছে, কি লেখা আছে, sets the current format for unit of measure। তার মানে এখানে কি ইউনিট মেজার করার জন্য আমরা কোন ইউনিট সেট করব সেটা বলছে। the value includes architectural decimal 5টা ইউনিটের কথা বলছে। the engineering and architectural formats produce feet and inch display, এটা এখানে বলা আছে। তার মানে ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচারটা ফিট ইঞ্চি ডিসপ্লে করবে, যেটা আমরা বলছিলাম ইঞ্চিতে কনভার্ট করবে, ইঞ্চিকে ফিটে কনভার্ট করবে যদি 12 বেশি হয়ে যায়, তাই না? 12 হইলে কি ফিটে কনভার্ট করে ফেলবে। and assume that each drawing unit represent 1 inch। তার মানে কি
প্রত্যেকটা এখানে এখানে প্রত্যেকটা 1 ইঞ্চি হিসেবে। এটা বললাম আমি 20 বললে সে কি বুঝবে? 20 বুঝবে। আবার ফিটের সিম্বল দিলে ফিটে বুঝবে, ঠিক আছে? আমি 20 দিয়ে ফিট কিভাবে দিব সেটা শিখবো আর কি। কিন্তু আমি যদি ভ্যালু বলি শুধুমাত্র 20, শুধুমাত্র 100, তাহলে সে কি বুঝে নিবে? অটোমেটিক বুঝে নিবে এটা ইঞ্চি ভ্যালু, ঠিক আছে? আমি 5 বললে 5 ইঞ্চি বুঝে নিবে। এরপরে কি বলছে? the other format can represent any real world unit। তার মানে কি এই দুইটা ছাড়া অন্য তিনটা যে আছে সে তারা কি রিপ্রেজেন্ট করবে? অন্য যে কোনো ইউনিট আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। ডেসিমাল দিলে ভগ্নাংশ আকারে, ফ্র্যাকশনাল দিলে ভগ্নাংশ আকারে, ডেসিমাল দিলে দশমিক আকারে শো করবে। পার্থক্য হচ্ছে এটা। আমরা ডেসিমাল দিয়ে ফিটের কাজও করতে পারবো, ইঞ্চির কাজও করতে পারবো। তখন কি হবে বলুন তো? ওই যে বললাম আমি শুধুমাত্র ইঞ্চি, তখন ইঞ্চি ইঞ্চি থেকে যাবে, কনভার্সন এসে যাবে না। ডেসিমাল দিলাম, এখানে আমি ডেসিমাল দিলাম, ঠিক আছে? ডেসিমাল দিলাম, ওকে দিলাম। এখানে ইঞ্চি থাকুক যা থাকুক এটা নিয়ে আমি পরে আসি। তো আমি যখন এই যে লাইন কমান্ড আসতেছি, এখানে আমি একটু বোঝানোর জন্য এখানে দেখাচ্ছি, আপনারা পরে দেখাবেন। দেখেন এখানে যে ভ্যালুটা বোঝাচ্ছে, এখানে কোনো সিম্বল দিতে হবে না। আমি লিখলাম 100, সাপোজ 100, তাহলে সে কি বুঝবে? যে কোনো কিছু, যে কোনো কিছু। আমি যদি এটাকে বলে ফিট, তাহলে ফিট। আমি যদি বলি ইঞ্চি, ইঞ্চি। আমি যদি বলি মিটার, মিটার। আমি যদি বলি সেন্টিমিটার, সেন্টিমিটার। মিলিমিটার হলে মিলিমিটার, কিলোমিটার। যাই বলি আমি তাকে কি সেটা আসলে মানে এখানে বুঝাইতে হবে না। আমি পরবর্তীতে ইউনিট দেওয়ার সময় এটা অ্যাড করে দিতে পারবো। যে পাশে যদি আমি এম লিখি তাহলে কি বুঝবো? মিটার। আমি যদি সিএম লিখি তাহলে কি বুঝবো? এইটার অপশন আছে আর কি। তার মানে এটা যে কোনো রিয়েল ওয়ার্ল্ড এর ইউনিট দিয়ে আপনি কাজ করতে চাইলে ডেসিমাল এবং ফ্র্যাকশনাল দিয়ে কাজ করতে পারবেন। ফিট ইঞ্চিও কাজ করতে পারেন, কিন্তু এই যে কনভার্সনে যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। আর সাইন্টিফিক নিয়ে আমরা সাধারণত তেমন বেশি কাজে লাগে না। সাইন্টিফিকটা কি জিনিস? সাইন্টিফিকটা হচ্ছে ভ্যালুটাকে আমরা 10 টু দা পাওয়ার লিখি না, এরকম একটা ভ্যালু যে এখানে 10 টু দা পাওয়ার বলতে বোঝায় এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? মানে 10 টু দা পাওয়ার 10 টু দা মাইনাস ওইভাবে শো করে। তো এই জিনিসটা আমাদের তেমন বেশি কাজে লাগবে না, সেজন্য আমরা এটা নিয়ে এত বেশি। তাহলে আপনি সাধারণত আমরা যদি কনভার্সন অনুযায়ী ফিট ইঞ্চিতে কাজ করতে চাই তাহলে কি রাখবো? আইদার আর্কিটেকচার আইদার ইঞ্জিনিয়ারিং। যদি দশমিক আকারে কাজ করতে চাই কি রাখবো? ডেসিমাল। আর ফ্র্যাকশনাল আকারে আর্কিটেকচার। ঠিক সেম আপনি যে কোনো রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতে চাইলে দশমিক আকারে ডেসিমাল রাখবেন, আর ফ্র্যাকশনাল আকারে কাজ করতে চাইলে কি ফ্র্যাকশনাল রাখবেন। ওকে, ক্লিয়ার? ব্যাপারটা বুঝছেন কিনা সবাই? ঠিক আছে, এটা নিয়ে যাতে কনফিউশনে না পড়েন আর কি। আচ্ছা ওকে, আমি আপাতত ইঞ্জিনিয়ারিং, আমরা ভগ্নাংশ আকারে ভ্যালু দেওয়াটা একটু টাফ ব্যাপার, ঠিক আছে? আমি সেজন্য আপাতত ইঞ্জিনিয়ারিং রাখতেছি, মানে দশমিক আকারে ভ্যালু গুলা দিব, ঠিক আছে? অনেক সময় আমার এরকম হতে পারে যে 0.54, তাই না? হ্যাঁ, দেওয়া যাবে। এটা আসতেছে। আমি ভ্যালু পুট করার সময় দশমিকটা দেওয়া যাবে, যখন ইউনিট, যখন আমরা ডাইমেনশন দিব তখন আবার দেওয়া যাবে না, ঠিক আছে? আমরা ডাইমেনশন ইউনিটে যখন আসবে তখন বুঝবো এটা। আমরা যদি এখানে আর্কিটেকচার দিয়ে কাজ করি, আমি যেটা বলছেন যে আমি এখানে দশমিক আকারে ভ্যালু দিতে পারবো, ওখানে দিতে পারবো, কিন্তু আমরা যখন ডাইমেনশন শো করব তখন সে আর দশমিক আকারে শো করবে না, ঠিক আছে? এটা হচ্ছে তো ওখানকার কথাবার্তা। এই জন্য আমি দুইটাকে ডিফারেন্স করে দেখাচ্ছি। আপনি এখানে ইঞ্জিনিয়ারিং রাখেন, আর্কিটেকচার রাখেন, কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? পারবেন। আপনি এখানে আর্কিটেকচার রেখে দশমিকটা ইনপুট দিতে পারবেন, ইনপুট নিবে না তা না, কিন্তু যখন আমরা ডাইমেনশন ইউনিটে যাব, ডাইমেনশন দেখাবো, তখন কিন্তু ইঞ্জিনিয়ারিং থাকলে দশমিকে দেখাবে, আর্কিটেকচার থাকলে ভগ্নাংশতে দেখাবে। সেজন্য আমি ডিফারেন্স করে দেখাচ্ছি। আমি এখানে ইঞ্জিনিয়ারিং কাজ করব, ওখানে আর্কিটেক্ট রাখতে পারি। হ্যাঁ, ভগ্নাংশ ফ্র্যাকশনাল। এই যে এখানে দেখেন ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে দশমিক, ডেসিমাল, পয়েন্ট। প্রিসিশনটা কি জিনিস? প্রিসিশনটা হচ্ছে দশমিকের পরে কয় ঘর আমি কাউন্ট করব বা কয় ঘর দেখতে চাচ্ছি। যেমন এখানে কয় ঘর আছে? 1.5000, 4 ঘর, তাই না? তাহলে এই জিনিসটাও নির্ভর করে কোন ইউনিটে কাজ করতে হবে সেটার উপর অনেক সময়। সাপোজ আমরা এখানে ইঞ্জিনিয়ারিং কাজ করতে ফিট ইঞ্চিতে, তো ইঞ্চির ভ্যালুটা সাধারণত 2 ঘর প্রিসিশন পর্যন্ত নিলে হয়। দশমিকের পরে কয় ঘর? কিন্তু আপনি যদি মিটারে কাজ করেন তখন কি করবেন? মিটারে কিন্তু 2 ঘর কাউন্ট করলে অনেক ভ্যালু বাদ পড়ে যেতে পারে। সাপোজ একটা ভ্যালু আছে 1.257 মিটার, আপনি ওখানে লিখছেন 1.25, তাহলে 0.007 আপনি কি করে দিয়েছেন? বাদ দিয়ে দিয়েছেন। 0.007 মানে অনেক বড় একটা জায়গা চলে আসতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এটা চলে আসতে পারে। সেজন্য ইউনিট অনুযায়ী প্রিসিশনটা কি করতে হবে সেটা আমরা ওই যে বললাম, যখন আমরা ইয়ে নিয়ে কাজ করবো তখন আমি ডিটেইলস আসবো। আপাতত আমরা মানে সেন্টিমিটারে কাজ করলে হয়তো আপনি প্রিসিশন কি 2 বার রাখতে পারেন। আপনি মিলিমিটারে কাজ করতেছেন তখন না রাখবো না। কেন? আপনি দশমিক 0.5 মিলিমিটার মেজার করতে পারেন ফিল্ডে, এটা 1 মিলিমিটার মেজার করাটা কি কোয়াইট ইম্পসিবল। আপনি মিস্ত্রিকে দিয়েছেন 0.5 মিলিমিটার মেজার করো,
তাহলে সে পারবে? সেক্ষেত্রে আমরা মিলিমিটারের প্রিসিশন কি করতে পারি, ইগনোর করতে পারি, কিন্তু মিটারের ক্ষেত্রে প্রিসিশন বেশি রাখতে হবে। সেন্টিমিটারের ক্ষেত্রে হয়তো 1 ঘর বা 2 ঘর রাখলে হচ্ছে, আমি ফিট ইঞ্চিতে হয়তো ইঞ্চির ক্ষেত্রে আমি 1 ঘর রাখলে হয়, 2 ঘর রাখলে হয়। কারণ আমি ইঞ্চিতে দিয়েছি তাকে 0.507, সে মেজার করতে পারবে? সে 0.5 পর্যন্ত মেজার করতে পারে, তাই না? অথবা 0.25 পর্যন্ত করতে পারে মেজার ফিল্ডে গিয়ে। কারণ আপনি তাকে দিয়েছেন 0.1125, সে মেজার করতে পারবে? তাহলে এই জিনিসগুলো আমরা যখন ডাইমেনশন দিব তখন আরো ডিটেলস আসবো, ঠিক আছে? আপাতত আমরা প্রিসিশনটা 2 ঘর রাখি, ঠিক আছে? আমরা ফিট ইঞ্চিতে কাজ করি, যেহেতু ডেসিমাল ফ্র্যাকশনে কাজ করাটা ইজি, তাই না? ওখানে কোনো কনভার্সনে যায় না, ভ্যালু দিলে হয়ে যায়। সেজন্য আমরা ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারে কাজ করি আর কি। তাহলে আপনি অটোমেটিক ওটা পারবেন। আমি যে বললাম 100 দিলে 100 মিটার হলে মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, বুঝে নেই, তাহলে ওই ইউনিটে কাজ করাটা ইজি। তো আমরা এখানে ভ্যালুটা দিলাম, ইঞ্জিনিয়ারিং সেট করলাম, প্রিসিশন আপনি চাইলে 0 রাখতে পারেন, কোনো সমস্যা না। আপনি চান যে আপনি এখানে 0 রাখলাম, তাতে সমস্যা নেই, কিন্তু আমরা যখন ডাইমেনশন দিব তখন আলাদা জিনিস। এটা হচ্ছে ড্রয়িং ইউনিট, দুইটা ইউনিট সেট করতে, একটা হচ্ছে ড্রয়িং ইউনিট আর একটা হচ্ছে কি ডাইমেনশন ইউনিট, আলাদা আলাদা। কিন্তু আমি একটা ড্র করার জন্য আরেকটা হচ্ছে ডাইমেনশন দেওয়ার জন্য, তো ওখানে আমরা ভ্যালুটা চেঞ্জ করতে পারবো। সেখানে আমি 2 ঘর রাখি আর কি, যাতে ভ্যালুগুলো আমি দিতে পারি ইন কেস যাতে আসে। এই ব্যাপারে কথা হচ্ছে, এখানে ব্যাপারে একটা ব্যাপার আছে, সেটা কিন্তু অটোক্যাড ডিফল্ট অবস্থায় আপনি এখানে যাই চেঞ্জ করেন না কেন, অটোক্যাড শুধু ইঞ্চি বুঝে, মডেল স্পেসটা কি আছে, ইঞ্চি থাকে। এটাকে যদি এখানে চেঞ্জও করি, সাপোজ এখানে একটা অপশন আছে, সাপোজ আমি এখানে বললাম, অনেক সময় আমরা কাজ করি যে ডেসিমালে দিলাম এখানে, তখন আমি কাজ করতে চাচ্ছি মিলিমিটারে, কারণ আমরা এখানে কি করে দিই, মিলিমিটার করে দিই। এখানে মিলিমিটার করে দিলে ইন্টারফেসটা সাধারণত মিলিমিটারে চলে যায় না, কিন্তু আমরা কাজ করি যে একটা মিলিমিটার, তখন আমরা ডাইমেনশন দিলে তো সে বুঝে। এটা চেঞ্জ করতে হলে অন্য অনেক ডিটেলসে যাবে, এটা আমি এদিকে এত কঠিন জিনিসে যাব না। যে আপনারা যদি ডেসিমালে কাজ করেন এখানে মিলিমিটার সেট করে দেন, সমস্যা নেই। এখানে আমরা 100 বললে তো সে 100 মিলিমিটার বুঝবে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই যে অটোক্যাডের যে ইন্টারফেসটা এখন আছে, সেটা কিসের কিসের পার্সপেক্টিভে করা আছে, ইঞ্চির পার্সপেক্টিভে করা আছে। ও কিন্তু ইঞ্চি বুঝে, মানে এটা অটোমেটিক কি হয়ে যায় না, মিলিমিটার হয়ে যায় না। আমি বলছি 100 দিচ্ছি, এটা আমি 100 কে বলতেছি মিলিমিটার, তাহলে মিলিমিটার সে বলবে, আমরা ডাইমেনশন দিতে পারবো, কিন্তু অটোমেটিক কনভার্সনে কিন্তু যায় না। ঠিক আছে, এইটা নিয়ে আমি পরবর্তীতে একদম লাস্টের দিকে কোনো কথাবার্তা থাকলে আপনি দশমিকের পরে যদি কোনো ঘর না রাখেন, কিন্তু ইনপুট আসলে 1 পয়েন্ট সামথিং বা একটা কোটি দাও, কি নেবে? আমরা দেখতে পারি যে আমরা ইঞ্জিনিয়ারিং দিলাম, প্রিসিশন 0 দিলাম, ওকে ওকে দিলাম, আর এখানে আমার এটা বোঝাচ্ছে কি এখানে মিলিমিটার আছে, ঠিক আছে, আমি এখানে ইঞ্চি করলাম, ওকে দিলাম। ঠিক, আমরা লাইন কমান্ডে গেলাম, এখানে দিলাম, এই যে দেখেন এখানে আমি একটু অর্থবলন করি, 1 আমারটা জুম হয়ে আছে, অর্থাৎ আমার ডাইনামিক ইনপুট, যে ডাইনামিক ইনপুট অফ করে দিয়েছি, 110.25 দিতে পারতেছি নাকি? আপনি দিতে পারবেন ভ্যালুটা, ভ্যালুর সাথে এটার সাথে ওইটার কোনো কি থাকে না। কিন্তু আমরা ওই যে যখন ডাইনামিক ইনপুট, আমরা যখন ডাইমেনশনে যাব তখন এই জিনিসটা কি হয়, আমি এই জন্য বললাম আপনি এখানে ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার থাকেন, এই ড্রয়িং ইউনিটে তেমন কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। হ্যাঁ, এখানে যদি আমি যদি ইউনিটে এই যে ইউএন লিখে এন্টার করে এখানে যদি প্রিসিশন দিই, সুবিধাটা হচ্ছে কি আমার এখানে কিন্তু প্রিসিশন দেওয়ার ভ্যালুটা শো করবে, এই যে শো করতেছে, ঠিক আছে। মানে আপনি দেওয়ার জন্য যে এখানে আপনি যে সেট করছেন ওই অনুযায়ী সে শো করবে। আমি যদি এটা 0 করে রাখি তাহলে কি এটা তখন শো করতেছে না, আপনি ভ্যালু দিতে পারবেন, ঠিক আছে, ভ্যালু নিবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা তাহলে লিখলাম। এখানে আমি বললাম এইটার ব্যাপারে অনেক কিছু কথাবার্তা আছে, এটা যদি আমি এখন চেঞ্জ করতে যাই, এটা সাধারণত কেউ কখনো করে না, বলেও না। পরবর্তীতে আমি যদি চেঞ্জ করার দরকার হবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আমি দেখাবো। তো এটা ইঞ্চি রাখবেন আর কি, ঠিক আছে। যদি ইনকেস আপনি এখানে ডেসিমাল করেন, মিলিমিটার মিটারে কাজ করেন, আপনি মিলিমিটার সেন্টিমিটার করে দিবেন, সমস্যা নেই, ঠিক আছে। করলে এটা বেশি কিনা মানে এফেক্টিভ কিছু না, ঠিক আছে। আপনি ইঞ্চিতে থাকা অবস্থায় 100 লিখলে সে কি 100টা 100 বেলে বুঝবে। আমি যদি বলি যে 100টা ইঞ্চি না মিলিমিটার, তাহলে আমি তো বলে দিছি যে মিলিমিটার, তাহলে ড্রয়িং আমার এটা মিলিমিটার হিসেবে কি করবে, শো করবে। কিন্তু অটোক্যাডের এখন যে মডেল স্পেসের ইন্টারফেসটা, এটা কিসের কম্পারেটিভলি ফিট এবং ইঞ্চির কম্পারিজন আছে, ঠিক আছে। এটা নিয়ে আমি একদম লাস্টের দিকে আলোচনা করব, আজকে একটা ক্রিটিক্যাল ব্যাপারে না যাই। এরপরে এটা তো অবশ্যই ইন্টারন্যাশনালি থাকবে, আমরা ইন্টারন্যাশনাল ইউনিট ফলো করতেছি। এরপরে এখানে ক্ষেত্রে কথা হচ্ছে কি অ্যাঙ্গেলটা সাধারণত আমরা ডেসিমাল ডিগ্রিতে ইয়ে করি। ডেসিমাল মানে কি দেখেন, আমরা 60.50 ডিগ্রি শুধুমাত্র ডিগ্রি শো করবে, তাই না? তাহলে এটা 60.50 ডিগ্রি, তখন আমরা ডিগ্রি রাখবো। আর ডেসিমাল মানে হচ্ছে দশমিক,
10 এই যে প্রিসিশন যে এখানে 0 আছে তাহলে কি কি দেখাবে শুধুমাত্র 60 ডিগ্রি দেখাবে তাই না এই ক্ষেত্রে সাধারণত আমাদের সিভিল আর কি দেখবে এরকম প্রিসিশন লাগে না সেজন্য আমরা বলি এখানে প্রিসিশন না দিলে সমস্যা নাই ঠিক আছে আপনি যে ভ্যালু তো দিতেই পারবেন ঠিক আছে তো এই জন্য আমরা এখানে ডেসিমাল ডিগ্রি ডিগ্রি মিনিট সেকেন্ড এবং ডেসিমাল ডিগ্রির মধ্যে পার্থক্য কি ডিগ্রি মিনিট সেকেন্ড একটা হচ্ছে 60.50 ডিগ্রি 1 ডিগ্রিতে কত মিনিট 60 মিনিট 1 মিনিটে কত সেকেন্ড কনভার্সন এসে তখন ওইভাবে শো করবে 60 ডিগ্রি 0.50 মানে কত মিনিট 30 মিনিট এইভাবে একটা সিম্বল আসে আর 0 সেকেন্ড দেখাবে কেন কারণ আমার 0.5 সমান তো 30 হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এরকম কোন সাধারণত আমরা আর্কিটেকচার বা সিভিলরা এরকম ইউনিটে কাজ করি না ডিগ্রি মিনিট সেকেন্ডে সাধারণত কাজ করি না যদি কোনো কেসে আপনার যদি এরকম শো করতে হয় তখন কি করবো আমরা আবার ভ্যালু দিতে এটা যে বললাম একটা হচ্ছে এগুলা কিন্তু ড্রয়িং ইউনিট আমি এখানে ডেসিমালে দিয়ে ওখানে গিয়ে আবার ডিগ্রি মিনিটে দেখাতে পারবো ঠিক আছে মানে আমার এখানে যেটা দিতে হবে ড্রয়িং ইউনিটে ডাইমেনশন ইউনিটে সেটাই দিতে হবে সেটা নেসেসারি না ঠিক আছে আমি কোন ধরনের শো করতে চাই সেটা দিতে পারবো ঠিক আছে তো এই যে ডিগ্রি মিনিট সেকেন্ড আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি এখানে দশমিক আকারে শো করবে ওখানে কি দশমিক আসবে না ডিগ্রি মিনিট সেকেন্ড এরকম চলে আসবে ঠিক আছে তো এখানে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড রাখাটা সেজন্য প্রেফার করি না ডেসিমাল ডিগ্রি রাখলাম প্রিসিশন আপনারা চাইলে বাড়াইতে পারি কমাইতে পারি এটা কোনো ইস্যু না এখানের ক্ষেত্রে এটা কি জিনিস আমি কিন্তু একদম ডিটেইলসে আসতেছি যাতে এই জিনিসগুলো আপনাদের মাথায় থাকে ঠিক আছে ক্লকওয়াইজ বলতে কি বোঝায় দেখেন আমাদের ইউনিটের ব্যাপারটা অটোক্যাডের ক্ষেত্রে ইউনিশন অ্যাঙ্গেলের ব্যাপারটা বুঝাটা দরকার আমরা অ্যাঙ্গেল শুরু করি করতে থেকে আমাদের তো এরকম 4টা কোয়াড্রেন্ট থাকে তাই না এদিকে কি উপরে নর্থ আমরা সাধারণত উপরে নর্থ বলি এদিকে সাউথ এদিকে ইস্ট এদিকে ওয়েস্ট এরকমই তো থাকে নাকি হ্যাঁ নাকি এদিকে ইস্ট এদিকে ওয়েস্ট এদিকে ইস্ট এদিকে ওয়েস্ট এদিকে ইস্ট এদিকে ওয়েস্ট তাহলে ইস্ট থেকে আমরা সাধারণত গ্লোবালি আমাদের অ্যাঙ্গেল কাউন্ট করে ইস্টে কত 0 গ্লোবাল সিস্টেমে অ্যাঙ্গেল কাউন্ট করে কোন দিকে কাউন্টার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ বলে তার মানে এখানে 0 হলে নর্থে কত 90 ওয়েস্টে 180 সাউথে 270 এটা হচ্ছে ওয়ার্ল্ড সিস্টেমে গ্লোবালি এটা হচ্ছে সিস্টেম তো এই অটোক্যাডও গ্লোবাল সিস্টেমে আছে কোন কারণে যদি আপনি চান যে আপনি এইদিকে 0 এইদিকে 90 কাউন্ট করবেন তখন আপনি এখানে কি দিয়ে দিবেন ঠিক চিহ্ন দিয়ে দিবেন তো এখানে যদি আমি ঠিক চিহ্ন দিই অটোক্যাড কি বুঝবে এইদিকে দেখেন এখানে চেঞ্জ আসছে দেখেন এইদিকে যদি খেয়াল করেন এখানের ভ্যালুটা কত 45 বলতে কি বোঝাচ্ছে হয়তো আমার এই পয়েন্টটা এখানে আছে এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে তাই তো নাকি এখন যদি আমি এটাকে এদিক থেকে কাউন্ট করি কত অ্যাঙ্গেল হবে বলেন তো 360 থেকে 45 মাইনাস করলে 315 হবে তাহলে আমি যদি এখন ক্লকওয়াইজে ক্লিক করে দিই এটা কত হয়ে গেছে ঠিক আছে জাস্ট এটা মানে উল্টা তো এটা মানে হ্যাঁ কোন কারণে ভুলে যদি ক্লিক করে ফেলেন তখন ওই যে অ্যাঙ্গেলে গিয়ে অটোক্যাড কি করবে আপনি দিতে চাচ্ছেন ওইদিকে 45 সে একে ফেলতেছে উল্টা দিকে সেটা হয়ে যাবে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এটা তো এটা ঠিক দেওয়ার কোনো দরকার না আমরা গ্লোবাল সিস্টেমেই থাকবো ওকে আরেকটা জিনিস খেয়াল রাখবেন এখানে আসার দরকার পড়ে না এটা আমরা অনেক সময় দেখাই না ডিরেকশনে কিন্তু এটা দেয়া আছে যে আমরা বলছিলাম ইস্টে কত 0 নর্থে 90 ওয়েস্টে 180 সাউথে এটা আপনি কোন হ্যাঁ এটা অ্যান্টি ক্লকওয়াইজে দেয়া আছে কোন কারণে যদি আপনি কোনটাতে ঠিক এখানে ক্লিক করে ফেলেন তাহলে কিন্তু অটোক্যাডের অ্যাঙ্গেলের ভ্যালুটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে আপনি দিতে চান একটা ওখানে বাসতেছে অন্যরকম ঠিক আছে অবশ্যই এটা ইস্টেই থাকবে হ্যাঁ ওখান থেকে শুরু করবে ওখান থেকে সে শুরু করে দিবে এটা এই জন্য বললাম এখানে আসার দরকার নাই ঠিক আছে এই জায়গায় আপনাদের আসার দরকার নেই এটা ডিফল্ট অবস্থায় যে গ্লোবালি আছে ইস্টে থাকবে ঠিক আছে কোন কারণে যদি উল্টাপাল্টা হয়ে যায় দেখেন আপনি অ্যাঙ্গেল দিচ্ছেন একদিকে যাওয়ার জন্য চলে যাচ্ছে অন্যদিকে তাহলে বুঝবেন যে এখানে কিছু একটা গোলমিল করছে আপনি এখানে কোথাও একটা ক্লিক করে আসছেন এটা অবশ্যই ইস্টে থাকবে ঠিক আছে বুঝতে পারছি ইউনিটের ব্যাপারটা ক্লিয়ার ওকে তাহলে আমরা এটাকে একটু কন্ট্রোল এস দিয়ে সেভ করাই কন্ট্রোল এস দিয়ে আপনি কোন একটা ফোল্ডারে আমরা এখন থেকে কি এইটাতেই থাকবো কোন একটা এই কন্ট্রোল এস দেওয়ার পর এখানে অবশ্যই দিস পিসিতে আসবেন আমরা লোকাল ডিস্ক সি তে সেভ করবেন না সি ছাড়া অন্য ড্রাইভ দিয়ে সেভ করবেন অন্য একটা আমি যে লোকাল নিউ ভলিউম ডিতে আসলাম আমার কিন্তু এখানে ফোল্ডার ক্রিয়েট করা আছে
আপনারা যদি এখানে নিউ ভলিউম ডি বা যেটা সি ড্রাইভ ছাড়া অন্যটাতে এসে যদি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চান, এই অবস্থায় এখানে এটাতে ক্লিক করতে পারেন। এটাতে ক্লিক করলে নিউ ফোল্ডার ওপেন হবে। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করলে একটা এই যে নিউ ফোল্ডার, আপনি এখানে নাম দিবেন, ব্যাচের নাম দিবেন প্রথমে C33, তারপর আপনার নাম লিখবেন যাতে আপনি এটা পরবর্তীতে খুঁজে পান। ঠিক আছে, সেটাতে আপনাদের ব্যাচ প্লাস এরকম একটা নাম দিবেন। ওকে, এরপরে এখানে সেটাতে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে তারপর এখানে ফাইলের একটা নাম দিবেন। দেখেন আমার এখানে যে আমি কিন্তু ওখানে সেভ করি নাই, সে কারণটা কি হয়ে গেছে 18 থেকে গেছে। আমি কিন্তু 7 দিয়ে সেভ করি না, অ্যাপ্লাই দিই নাই, কারণ এখানে 18 এসে গেছে। ঠিক আছে, আপনারা যদি অ্যাপ্লাই দিয়ে থাকেন তাহলে এখানে কি আসবে না, 18 আসবে না। আমি এখন আপাতত ওখানে চেঞ্জ না করে আমি এখানে চেঞ্জ করে দিতে পারতেছি। এটা হচ্ছে এখানে চেঞ্জ করলে অসুবিধা কি, প্রত্যেকবার নতুন ফাইলের জন্য প্রত্যেকবার আমাকে চেঞ্জ করতে হয়। এখানে আমি নাম দিলাম সাপোজ C33। ওকে, C33 আমি একটা নাম দিলাম আর কি। ঠিক আছে, ডেস্কটপে করবেন না সেভ, ডেস্কটপে হচ্ছে সি ড্রাইভে সেভ হয়। ওই যে এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ এসে আপনারা দিস পিসিতে আসেন, দিস পিসিতে এসে দেখেন এখানে ভলিউম কয়টা আছে আপনাদের, এই যে লোকাল ডিস্ক বা নিউ ভলিউম এরকম। সি ছাড়া অন্য একটা ভলিউম থাকার কথা, তাই না? ডি ই এফ এরকম কিছু থাকার কথা। ঠিক আছে, সি ছাড়া আর কি, ওটাতে ঢুকবেন। ঢুকে তারপরে এখানে আপনি রাইট ক্লিক করে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, অথবা যে সিম্বলটাতে ক্লিক করে নতুন ফোল্ডার ওপেন করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। ফোল্ডারের নাম দিবেন, নাম দিয়ে ওই ফোল্ডারের মধ্যে ইন করবেন। নাম দিলে আবার ওটাতে ঢুকবে না, তাই না? ওই ফোল্ডারের মধ্যে ইন করতে হবে। যে আমি যেমন C33 ক্লিক করছি, এর মধ্যে এটাতে ডাবল ক্লিক করে এটাতে কি করব, ভিতরে ঢুকবো। ঠিক আছে, যে এখন এখানে C33 আদনান এটা শো করতেছে। ঠিক আছে, এইখানে এরপর এখানে নাম দিবেন আপনি, যে আপনি আপনার প্রজেক্টের নাম দিতে পারেন, অথবা ব্যাচের নাম দিতে পারেন, আপনার নাম দিতে পারেন। এরকম করে এমন একটা ইউনিক নাম দিবেন যাতে পরবর্তীতে খুঁজে পান। কারণ আপনার নাম দিলে তো আপনার নামে অন্য একজন কাজ করতে পারে, তাই না? একই নামে অনেকজন থাকতে পারে, যার কারণে ব্যাচের নামটা উল্লেখ করবেন, তাহলে আপনার জন্য কি হবে, পরবর্তীতে খুঁজে পেতে সহজ হবে। ঠিক আছে, আমি এটা এখানে না করে আমি যেহেতু অলরেডি আপনাদের জন্য অন্য একটা ফোল্ডার করছি, আমি ওখানে চলে যাই। আমার নামে AutoCAD ব্যাচ 33, এখানে C33 প্রজেক্ট দিয়ে আমি সেভ করি। ওকে, করছেন, যেটা একটা কাজ করে ফেলছি আমরা, ইউনিট সেট করে ফেলছি। তাহলে এটা যাতে আমরা এখন কিন্তু নিউতে যাবো, আমরা ওই সাইড থেকে ওপেন করবো আর কি। দেখেন আমার এখানে কিন্তু এখানে শো করতেছে ইঞ্জিনিয়ারিং, তাই না? এই যে ইঞ্জিনিয়ারিং শো করতেছে। ওকে, অনেকে ড্রয়িং ইউনিট সেট করার পর ডাইমেনশন ইউনিট সেট করে, আমরা ডাইমেনশন ইউনিট সেট করবো না, ডাইমেনশন নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। আজকে আরেকটা জিনিস আমি বলছিলাম আপনাদেরকে, মাউসের হুইলটা বেশি না ঘুরাইতে, তাই না? মাউসের হুইলটা জুম ইন জুম আউটের কাজ করে। তো এক্ষেত্রে আগে আপডেট ভার্সন ছাড়া আগে লোয়ার ভার্সনে কি হতো, লোয়ার ভার্সনে একটা জিনিস সেট করতে হতো, সেটাকে বলে লিমিট সেট করা। ঠিক আছে, যারা অটোক্যাডে কাজ করছেন হয়তো অনেকে বলে থাকতে পারে যে লিমিট সেট করতে হয়। আপডেট ভার্সনে লিমিট সেট করা ছাড়া আপনি কাজ করতে পারবেন কেন? এটা 7 পর্যন্ত বা আগে রেগুলার ভার্সনে এই প্রবলেমটা ছিল, লিমিট সেট করা ছাড়া কাজ করা যাইতো না। বর্তমানে কি করা যায়, কাজ করা যায়, কিন্তু লিমিট সেট করলে কিছু আমরা সুবিধা পাবো। সেই সুবিধাটা কি জিনিস সেটা বোঝার আগে আমরা লিমিট সেট করি। ঠিক আছে, লিমিট সেট করা মানে কি, আমার এই যে অটোক্যাডের যে ইন্টারফেসটা মডেল স্পেস, এটা কিন্তু একটা ইনফিনিটি স্পেস, অসীম। তাহলে এই অসীমের মধ্যে আমি যদি কোন একটা কাজ করে 10 ফিট 5 ফিট 15 ফিট 50 ফিটের, এটা এত বেশি জুম করে ফেলছি যে পরবর্তীতে খুঁজে পেতে কি হতে পারে, অসুবিধা হইতে পারে। তাহলে প্রথমের দিকে আমরা কি করার জন্য আমার যে ফাইলটার একটা লোকেশন আমরা লিমিট করে দিই, এই লোকেশনে আমরা ড্রয়িংটা করব। ঠিক আছে, অথবা আমার স্ক্রিনটা যে স্ক্রিনটা এখন আছে, এই স্ক্রিনটা ওই লিমিট এরিয়াতে যাতে জুম হয়ে থাকে, তাহলে আমি কি ওই মধ্যে কাজ করতে পারবো। সেজন্য লিমিট সেট করতে হয়। এখন লিমিট সেট করার জন্য লিমিট সেট করা মানে একটা এরিয়া সেট করে দেওয়া। ঠিক আছে, একটা রেক্ট্যাঙ্গেল শেপের এরিয়া সেট করে দেওয়া। এই এরিয়াটা আপনি আপনার পছন্দ মতো আপনার প্রজেক্টের অনুযায়ী আপনার পছন্দ যে কোনো সাইজ দিতে পারেন। এটা এত দিতে হবে, এটা কোনো কি নেই, ম্যান্ডেটরি কোনো কিছু না। আপনি 10 ফিট বাই 10 ফিট 10 ফিট বাই 10 ফিট দিলে কি হবে, ছোট হবে। কারণ আপনি কাজ করতেছেন 50 ফিট বাই 50 ফিটে, তাহলে এটার জন্য এটা কি কম্পারেটিভলি ছোট হয়ে যাচ্ছে। আপনি 50 ফিট বাই 50 ফিটের একটা ড্রয়িং করতেছেন, আপনি 100 ফিট বাই 100 ফিট এলাকা নিতে পারেন, তাই না? এরকম একটা এরিয়া সেট করে দেওয়া। এটা সেট না করলে তেমন অসুবিধা নেই, অসুবিধা নেই যে সেটা আমরা পরে দেখবো। আপাতত একটু লিমিট সেট করি আর কি, যাতে আপনারা জুম ইন জুম আউট করে প্রবলেমে না পড়েন। এটা আপনি করতেছেন মাত্র শুধুমাত্র প্রথম দিকে আপনি প্রবলেমে পড়তে পারেন সে কারণে। তাহলে এই যে লিমিট যে একটা এলাকা সেট করতেছে, একটা এলাকার অবশ্যই কি থাকবে, মাপ থাকবে না?
তার মানে আমরা এদিকে বলতেছে এক্স এর মান, আর এদিকে কিসের মান, ওয়াই স্থানাঙ্ক দিয়ে আমরা এখন কাজ করব। তাহলে আমি যদি বলি আমি এই এলাকাটা নিতে চাচ্ছি, এদিকে 300 ফিট নিব, এক্স এর মান কত তাহলে, মানে এখানে যদি 0 হয়, এইটা মূল বিন্দুর স্থানাঙ্ক কত, 0 0, আমরা মূল বিন্দু আমরা এই পয়েন্টটাকে 0 0 বিন্দু দেবো, আর এদিকে এক্স এর মান দেবো 300, সাপোজ এদিকে দিব 200, তাহলে ওয়াই এর ভ্যালু কত, তাহলে এইটা যদি এদিকে এক্স এর 300 হয়, এদিকে যদি ওয়াই যদি 200 হয়, এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, হ্যাঁ এখান থেকে এটা এক্স এর মান 300, তারপর এখান থেকে এদিকে ওয়াই এর মান 200, তাহলে এক্স এর স্থানাঙ্ক হবে 300 ফিট, 200 ফিট, তাই না? এটা হচ্ছে স্থানাঙ্ক। আপনি যদি বলেন যে আপনার এলাকাটা দিলেন 500 500, আপনি 500 500 দিবেন, ঠিক আছে? তো এখন এই লিমিট সেট করার জন্য করতে গিয়ে আমরা দেখবো এই দুইটা পয়েন্টের একটা নাম আছে, কি নাম, এটাকে বলে লোয়ার লেফট কর্নার, নিচে, এই দুইটা তো নিচের দিকে, তাই না? লোয়ার, এই পাশটা কি লেফট, তার মানে এটা লোয়ার লেফট কর্নার, আর এটা আপার, উপরে হচ্ছে আপার এই পাশটা কি রাইট, তাহলে এটা হচ্ছে আপার রাইট কর্নার। এই দুইটা কর্নারের স্থানাঙ্কটা দিতে হবে, ক্লিয়ার? তাহলে আপনি এটা কোনো ভ্যালুটা কত ভ্যালু দিবেন সেটা কোনো নির্দিষ্ট না, আপনি আপনার পছন্দ অনুযায়ী দিতে পারবেন, ওকে? তাহলে লিমিট সেট করার জন্য লিমিটের শর্টকাট হচ্ছে LIM, ঠিক আছে? তাহলে আমরা লিখি LIM, দেন এখানে যদি আমি বলি LI লিখলে হয়তো LI কিন্তু লিস্টের শর্টকাট, ঠিক আছে? এই জন্য আপনি পুরো লিমিটসটাও লিখতে পারেন। তো এখানে কিন্তু পুরো লিমিটসটা না লিখে LIM লিখলেও অটোক্যাড বুঝে নিবে, ঠিক আছে? তাহলে LIM লিখে আমি এন্টার করলাম, করছেন? হ্যাঁ, দেখেন একটু বুঝি, আমরা যেহেতু প্রথম ডাইমেনশন দেওয়া, প্রথম ভ্যালু দেওয়া শিখতেছি, এখানে কি চাচ্ছে, এই যে আমি বলছিলাম কি চাইবে প্রথমে, লোয়ার লেফট কর্নার, এই যে বললাম। তো আমি কত দিব বলছিলাম, এটা মূল বিন্দু 0 0, অটোক্যাডে কিন্তু ডিফল্ট অবস্থায় সেটা দেয়া আছে, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা বুঝবেন, সেই ভ্যালুটা অলরেডি তার কাছে মেমোরিতে আছে, ঠিক আছে? এখন এই অবস্থায় যদি আপনি এন্টার করে দেন, তাহলে সে কত ভ্যালু নিবে, 0 0 কে নিবে, অথবা রাইট ক্লিক করে এন্টারের কাজ করে, স্পেস বার এন্টারের কাজ করে, এন্টারের কাজ করে 0 0 নিবে। অথবা আপনি যদি এখানে অন্য কিছু আছে, সাপোজ ধরে নিলাম এখানে 10 5 এরকম সামথিং কিছু আছে, তার আমাকে ভ্যালু দিতে হবে, আমি এখানে ইনপুট করতে পারি, এখানে ইনপুট করতে পারি। দেখেন ডাইনামিক ইনপুট মোডের এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে কিসের ভ্যালু, ওয়াই এর ভ্যালু, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কোনো ভ্যালু দিচ্ছি না, কেন দিব না, কারণ আমার এখানে অলরেডি 0 0 আছে, তাহলে 0 0 যেহেতু আছে আমি এটাকে অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট করার জন্য কি দিব, এন্টার দিয়ে দেন, এন্টার, মানে আমি 0 0 কে অ্যাকসেপ্ট করে নিছি, কোনো ভ্যালু দিই নাই। তারপরে কি আসছে, আপার, ওই যে বললাম আপার রাইট কর্নার, অটোক্যাডের ডিফল্ট অবস্থায় কতটুকু জায়গাকে লিমিট করে রাখছে দেখেন, এক্স এর ভ্যালু হচ্ছে 1 ফিট, ওয়াই ভ্যালু হচ্ছে 9 ইঞ্চ, তার মানে আমার স্ক্রিনে যে জায়গাটা সেটা 1 ফিট বাই 9 ইঞ্চির সমান। এখানে যদি আমি 100 ফিট একটা লাইন আঁকি, এটা অনেক বাইরে চলে যাবে, ঠিক আছে? এটা আমরা দেখবো যে প্রবলেমটা কি হয় পরে। তাহলে এইটাকে আমি কত দিব বলছিলাম, এক্স এর ভ্যালু 300 ফিট দিব বলছিলাম, ওয়াই এর ভ্যালু 200 ফিট। এখন আমি এখানে দিব না, আমি কোথায় দিব, এই ভ্যালুতে দিব, এই যে ডাইনামিক ইনপুট মোড দিয়ে, ঠিক আছে? তাহলে ফিক্স সিম্বল দেওয়ার জন্য কোথায় আসতে হয়, ফিক্স, আমি একটু যদি দেখি, এই যে এখানে শিফট দিতে হবে না, এই যে এন্টারের পাশেই একটা এক এক কিবোর্ড এক এক রকম থাকে, এই যে এটা, তাই না? এটা হচ্ছে ক্লিক করলে ফিট পড়বে, শিফট চেপে ক্লিক করলে, শিফট চেপে ধরে ক্লিক করলে ইঞ্চি পড়বে। তো আপনার ইঞ্চি দেওয়ার জন্য শিফট চেপে দেওয়ার কোনো দরকার নাই, আমরা বলছিলাম যদি ভ্যালু লিখে অটোক্যাড কি বুঝে নেয়, ইঞ্চি বুঝে নেয়, তাহলে ইঞ্চি সিম্বল দেওয়ার দরকার নেই, কিন্তু ফিট হইতে সিম্বলটা দিবে। আপনি দিতে চাচ্ছেন 15 ফিট, সাপোজ 15 ইঞ্চি, তাহলে আপনি 15 দিয়ে অটোক্যাড কি বুঝে নিবে, ওই যে আমি ইনসার্শন স্কেল ইঞ্চিতে দিয়ে আসছি, তাই না? অটোক্যাড আমি বলছিলাম আমাদের অটোক্যাডের ইয়েটাই দেয়া আছে ইঞ্চি সিস্টেমে, তাহলে আপনি যদি কোনো ভ্যালু দেন সে ইঞ্চি নিয়ে নিবে, তাহলে ইঞ্চির জন্য কোনো সিম্বল দেওয়ার জন্য আপনার কষ্ট করতে হবে না, কিন্তু ফিট দিতে হবে, ঠিক আছে? ফিট না দিলে বুঝবেন আবার, পাইছেন তো নাকি ফিট সিম্বলটা? তাহলে এখানে আমরা কি দিচ্ছি, তাহলে আমি লিখতেছি 200 ফিট, দেন কিসের ভ্যালু দিছি, আচ্ছা আমি এখানে 300 দিব বলছিলাম, তাই না? আমি 300 দিই, যেহেতু এটা আমার স্ক্রিনটা কিন্তু রেক্টাঙ্গেল শেপে, সেজন্য আমি এক্স এর ভ্যালুটা বড় দিচ্ছি, ওয়াই ভ্যালুটা একটু কম দিচ্ছি আর কি। 300 ফিট দিলাম, এরপরে এখান থেকে ওয়াই তে আসতে হবে, ঠিক আছে? আসার জন্য দুইটা প্রসেস আছে, আমাদের কিবোর্ডের টি এ বি ট্যাব বাটন আছে না একটা, ইঞ্চ শিফট দিয়ে দিবেন না, এমনি দিবেন ফিট, ইঞ্চি দিতে হলে শিফট চেপে দিতে হয়,
আমি এটা বললাম যে শুধু ফিট দিতে হলে শুধুমাত্র ক্লিক করবেন, ইঞ্চি দিতে হলে শিফট দিতে, আমাদের সেটা দিতেই হবে না। কি বলছিলাম, কি দিতে চাই, যে ট্যাব চিএবি ট্যাব বাটন যদি আপনি চাপেন তাহলে কি হয়, একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুতে সে যাবে। তাহলে আমি এখানে ট্যাব LIM লিখে এন্টার করছেন, আপনি এল লিখে এন্টার করছেন, LIM লিখে এন্টার করতে হবে। এল হচ্ছে লাইনের শর্টকাট, আমি এই জন্য LIM বলছি, তাই না? তাহলে কি করতে, আমি আবার প্রথম থেকে আসি। তাহলে LIM লিখে এন্টার করলাম, স্পেসিফাই লোয়ার লেফট কর্নার 00 আছে, এটাকে অ্যাকসেপ্ট করলাম, এখানে আমি এন্টার করে দিলাম। তারপরে সেকেন্ড ভ্যালুতে আমি 300 ফিট। তাহলে এরপর কি বলছি, কোনটা চাপতে, ট্যাব, এখানে কমা আছে, কমাটা দিলেও আছে, একটা কমা বাটন আছে না, কমা কি এটা দিলেও কিন্তু সে ওখানে আসবে। আমরা ট্যাবটাই রাখি আর কি, ঠিক আছে। আর প্রফেশনাল অটোক্যাড, প্রফেশনাল অটোক্যাডে প্রফেশনাল হওয়ার জন্য 2 হাত 2 জায়গায় থাকতে হবে, মাউসের হাত কখনো ছাড়া যাবে না, মাউসের হাত কখনো ছাড়া, মাউস হাতেই থাকতে হবে, অন্য হাতে আপনি টাইপ করবেন, এবং অন্য হাতটা আমরা প্রেফার করি সবসময় সাধারণত স্কেপের কাছাকাছি থাকতে, কেন আমরা অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে কমান্ড থেকে বের হইতে হয়। তাহলে আমরা বের হওয়ার জন্য, কমান্ড থেকে বের হওয়ার জন্য কি চাপে, স্কেপ, সেজন্য স্কেপের কাছে রাখার চেষ্টা করি যাতে বারবার বের হইতে পারে ইজিলি। তাহলে ট্যাব বাটন চাপার পরে কোথায় আসছে, আমার ওয়াইতে আসছে, দেখেন এটাকে লক করছে, তার মানে এক্স এর ভ্যালুটা লক। তাহলে এখানে কত দিব বলছি, 200 ফিট, এরপর এন্টার দিব, ফিট, হ্যাঁ, ট্যাব বাটন চাপেন, ট্যাব টিএবি, হ্যাঁ আপনি এখনো ইউনিট সেট করেন নাই, হ্যাঁ যে ইউনিট সেট করেন আমরা, আমি যদি এখানে ডেসিমাল ইউনিটে থাকে, এটা হ্যাঁ উনি ভুল করছে হয়তো প্রথম দিনে, এটা একটা যে ভালো জিনিস। দেখেন আপনি যদি LIM লিখে এন্টার করছি, এখানে যদি আমি 200 ফিট লিখি সিম্বল দিই, তাহলে কি আসবে, ফিট লিখে আমি ট্যাব দিলাম, আমার ভ্যালুটা কি দেখাচ্ছে, রেড কেন দেখাচ্ছে, ডেসিমালে ফিট সিম্বল নিবে না, ফিট সিম্বল কোথায় নিবে, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচারে, ঠিক আছে। তার মানে আপনার যদি রেড সিম্বল আসে, তার মানে আপনি যে ভ্যালুটা দিচ্ছেন সেই ভ্যালুটা সে ডেসিমালে শুধুমাত্র কি নিবে, 200 নিবে, ফিটের সিম্বল, ফিট ইঞ্চি সিম্বল সে নিবে না, ভুল দেখাবে। তার মানে আপনি আগে ইউনিট সেট করতে হবে, আমি কিন্তু প্রথমে ইউনিট সেট করছি। স্যার এই যে ডেসিমালের মধ্যে যদি আমি ইউনিট বলি যে আমি এখন 200 ফিট তো বলছি, ধরে কাজ করার কথা ছিল আমাদের 200 দিতে হবে, তখন আমি 200, ডেসিমাল ইউনিট বা ফ্র্যাকশনাল ইউনিট কোনো সিম্বল বুঝবে না, ফিট ইঞ্চি বুঝবে না, সে ভ্যালু বুঝবে শুধু, 200 মানে 200, মানে এখানে আমরা কোনো ইউনিট দরকার নাই, সে 200 মানে 200। এখন এই 200টা কি জিনিস, এটা আমাকে পরবর্তীতে ডাইমেনশন দেওয়ার সময় বুঝাই দিতে হবে ড্রয়িং এ, তখন আমরা ডাইমেনশন এটা নিয়ে আসবো। তো সেই জন্য বললাম আপনি ডেসিমাল এবং ফ্র্যাকশনালটা কোনো ইউনিট কনভার্সনে যাবে না, ফিট ইঞ্চি, ফিট হলে ফিট বুঝবে, ইঞ্চি হলে ইঞ্চি বুঝবে, মিটার নেই মিটার, সেন্টিমিটার নেই সেন্টিমিটার। কিন্তু আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিংটা কি করবে, ইঞ্চিকে ফিটে কনভার্ট করবে, ঠিক আছে। ফিট তো ফিটই, আপনি যদি বলেন যে 5 ইঞ্চি, 5 ইঞ্চি তো আর ফিটে যাবে না, যখন 12 আসবে তখন সে ফিটে কনভার্সনে যাবে, এটা হচ্ছে ফ্যাক্ট। তো আপনি ডেসিমাল ইউনিটের থেকে ফিট ইঞ্চি সিম্বল দিতে পারবেন না, 00 আসে না, মানে অন্য কিছু সেট করা আছে আগে। লিমিট কমান্ডে ঢুকলাম, LIM লিখে এন্টার করলাম, তাহলে আমার লোয়ার লেফট কর্নার কত আছে, 00, এদিকে খেয়াল করা নাই, এদিকে দেখতে 00 আছে না, এটা হচ্ছে লোয়ার লেফট কর্নার 00 আছে। তাহলে এরপরের বার এন্টার দিয়ে দিলাম, এখন কত দেখাচ্ছে আপার রাইট কর্নার, আমার আগে কত ছিল, আগে ছিল 1 ফিট 9 ইঞ্চি, এখন কত, আমি যেটা সেট করছি সেটা সেট করতে হবে, তার মানে আমার এটা এখন লিমিট সেট করা আছে। তো এখন যদি আমি চেঞ্জ করে দিই, আমি তাকে বললাম 500 ফিট, ট্যাব 300 ফিট, এন্টার দিলাম, এখন কি হয়ে গেছে, আমার আবার লিমিট চেঞ্জ হয়েছে, দেখেন আমি আবার দেখতে পারি, LIM লিখে এন্টার করলাম, 00 আছে, এন্টার দিলাম, এখন কত হয়ে গেছে, 500 300, মানে আমি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ লিমিট সেট করছি, লিমিট সেট করার পর কাজ সাধারণত আমরা বলি কি, আমি তো লিমিট সেট করে দিয়েছি, আমার স্ক্রিনটা এখন কোন স্ক্রিন আছে, 1 ফিট বাই 9 ইঞ্চি স্ক্রিন আছে, এখনো লিমিট সেট করছি, কিন্তু এটাকে কি আমি জুম করছি, সেদিন আমরা বলি কি লিমিট সেট করার পর আপনি একবার জুম করবেন, জুম করলে কি হবে, যে লিমিটটা সেট করছেন ওই এলাকাটা আপনার স্ক্রিনে চলে আসবে, অতটুকু এলাকাটা। তাহলে জুমের শর্টকাট হচ্ছে জেড, জি বা জেড, আমরা যেটাকে বলি জেড, জেড লিখে লিমিট সেট করার পরের কাজ হচ্ছে আপনি কি করবেন, জুম করবেন, জুমের শর্টকাট কি জেড, এই যে জেড, জেড লিখে এন্টার করবেন, করেন, মানে লিমিট সেট করার পর এটা একটা ম্যান্ডেটরি না, কিন্তু করলে আপনার কি হবে, যে লিমিট সেট করছেন ওই এলাকাটা আপনার স্ক্রিনে আসবে। এরপরে দেখেন এখানে অনেকগুলো সাব কমান্ড আসছে না, অটো জুম কমান্ডে ঢোকার পর এই যে ওখানে অনেকগুলো সাব কমান্ড আসে, এর মধ্যে আমরা প্রথমটাকে অ্যাক্টিভ করব, এখানে যদি আমি ক্লিক করি,
তাইলে অ্যাক্টিভ হবে। এটার মধ্যে মনে রাখবে, প্রথম দিনই আমি এটা বলে দিচ্ছি, সাব কমান্ডের মধ্যে যে অক্ষরটা ব্লু হয়ে থাকবে সেই অক্ষরটা হচ্ছে ওই সাব কমান্ডের কি শর্টকাট। অল এর শর্টকাট কি এখানে এ, তার মানে আমি এ লিখে একটা করলে সে জেড লিখলে যে আগে তো কমান্ডে ঢুকতে হবে। সাব কমান্ড কখন অ্যাক্টিভ হবে? যখন কমান্ডে ঢুকবে। জেড লেখার পরে এইটা আসবে, জেড লিখলে সে অন্য কমান্ড অ্যাক্টিভ করতে পারে। হ্যাঁ আপনি স্কেপ চাপেন, একবার স্কেপ চেপে আবার ঢুকেন, জেড লিখে এন্টার করেন, এটা অন্য কোনো কমান্ডে জেড এন্টার এ এন্টার করবেন, মানে এ লিখে লিখলে দেখেন আমার স্ক্রিনটা কিন্তু এখন একটু জুম হবে। এ লিখে এন্টার করলাম, দেখছেন আমার এলাকাটা কি একটু অটোমেটিক। এটা মানে কি আমি যদি এখন দেখি এই যে লাইন কমান্ড নিলাম, এখান থেকে যে টপ থেকে যদি আমি এখানে একটু একটা লাইন এঁকে দেখি কত দেখাচ্ছে, ওই যে 300 কাছাকাছি আছে, তাই না? তার মানে কি আমি যে ওয়াই ভ্যালু 300 দিছি এই 300 মধ্যে নিয়ে আসে, এইদিকের ভ্যালুটা একটু বড় হইতে পারে, কেন? রেক্টেঙ্গেল শেপে আছে সেজন্য আমি ওয়াই ভ্যালুটা মেজার করে দেখাতে পারতেছি। এখন আমার স্ক্রিনটা কি আছে দেখেন, আমি এখন আবার একটু জুম আউট করলাম, দেখেন এই সুবিধাটা কি এটা দেখার জন্য। আমি এখন অনেক বেশি মাউসের হুইলটা ঘুরে ফেলছি, তাই না? এখন মাউসের হুইল ঘুরালে কি হয়, একটা আমি অনেক বেশি জুম আউট করছি। এখন দেখেন আমি যখন লাইন কমান্ডে ঢুকলাম এটা প্রবলেমটা দেখাচ্ছে, এখন আমার ভ্যালুটা কিসে দেখাচ্ছে? ই টু দা পাওয়ারে চলে গেছে। তার মানে আমি এত বেশি জুম করছি যে আমার ওই পয়েন্টটা 10 টু দি পাওয়ার 27 এ চলে গেছে, অনেক বেশি জুম করে ফেলছি। এই অবস্থায় যদি আমি 100 ফিটের একটা লাইন আঁকি দেখা যাবে? এই যে আমি এখান থেকে 100 ফিট এন্টার করলাম, স্কেপ দিলাম, দেখেন আমার লাইন আছে যে ডটের মতো দেখা যাচ্ছে, দেখছেন? এই যে এটা, তখন আপনার এটা একটা অসুবিধা হবে। এই ক্ষেত্রে আমরা কি করি, আমি এখন লিমিট সেট করছি, এখন আমি যদি জেড এন্টার এ এন্টার করি কি হলো, আমার ওই যে ওই জায়গায় চলে আসছে, আমার লিমিট এলাকার মধ্যে চলে আসে। হ্যাঁ এখানে লাইনটা দেখায়, তো আমি যদি ওই বরাবর জুম করতাম দেন এখানে ওই যে আমার যে পয়েন্টটা আছে সে কিন্তু অনেক এমন জায়গায় আসছে যে সে এখনো কি আমার ওই জায়গায় আনতে পারে নাই। এক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওইটাকে আমাকে ডিলিট করতে হবে। যে আমি কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ মানে হচ্ছে কি, কন্ট্রোল এ হচ্ছে অল সিলেক্টেড, কন্ট্রোল এ দিয়ে আমি কন্ট্রোল এ দিয়ে আমি ডিলিট করলাম। কিবোর্ডে ডিলিট কি চাপলে আমরা এগুলোতে আসবো পরে। এখন যদি আমি সেভ করলাম, জেড এন্টার এ এন্টার করলাম, দেন আমার স্ক্রিন আগের জায়গায় চলে আসবে। অল জুম অল, এই যে জেড এন্টার করলে এই যে জুম অল, এটা হচ্ছে অল, হচ্ছে অল মানে সবকিছু যা যা ড্রয়িং করছে সেন্টার, এটা হচ্ছে এরিয়া সেন্টার আসবে, ড্রয়িং এগুলো আসবে আস্তে আস্তে একটা একটা দেখবো। আপনারা এগুলা অন্য কিছু নিয়ে আপাতত হচ্ছে জুমের অনেক অপশন আছে। অল মানে হচ্ছে আপনি ড্রয়িং এর যা যা ড্রয়িং আছে অটোক্যাডের, যদি এই ফাইলে যদি কোনো ড্রয়িং করে থাকেন তাহলে সবগুলোকে আপনি স্ক্রিনে শো করবে। আর যদি কোনো ড্রয়িং না থাকে লিমিট এলাকায় নিয়ে আসবে, ঠিক আছে? আমার যেমন এখন কোনো ড্রয়িং নাই, তাহলে আমাকে এখন কোথায় নিয়ে আসছে, ওই যে লিমিট এরিয়া নিয়ে আসছে। সেটা যে কোনো কিছু আপনি যদি স্ক্রিনে আমি যদি একটু দেখাই যে আমি এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করলে আপনি আসবেন, বেশি হয়ে যাবে। আমি এখানে একটা সার্কেল ড্র করলাম, এখানে একটা সার্কেল ড্র করলাম, ঠিক আছে? আমি আরেকটু ইয়ে করে এখানে একটা সার্কেল ড্র করলাম, ঠিক আছে? এখন জেড এন্টার এ এন্টার করলাম, মানে যে আমার মানে কাছাকাছি আনে নাই, যেখানে থাকুক সবগুলোকে সে শো করতেছে। এটা হচ্ছে জুমার, মানে আমরা অবজেক্ট গুলা সবগুলাকে স্ক্রিনে দেখাবে। এখন আপনি যদি অনেক বেশি দূরে দূরে করেন তখন এগুলাকে ছোট হয়ে যাবে। তো এই জন্য আমরা এগুলো আপাতত এটা রাখলাম, এর মধ্যে নাই। হ্যাঁ এখন আপনি যেটা বলতেছেন লিমিট আমরা সেট করছি কিন্তু লিমিটটাকে অন করি নাই, এটা হচ্ছে নেক্সট টার্গেট। এটা কি জিনিস, অটোক্যাডে লিমিট সেট করলে কিন্তু লিমিটটা কি হয়ে যায় না, লিমিটটা সেট হয়েছে, লিমিটটা অন হয় নাই, ঠিক আছে? মানে আপনি যেটা বলছেন যে আমি কি 500/300 দিছি, এর বাইরে কি ড্রয়িং কোড লিমিট ওই এর বাইরে ড্রয়িং করছে কিনা, ওর বাইরে ড্রয়িং করবে। কেন করবে আমি যদি একটু খেয়াল করি, আমি একটু দেখাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তখন ওই যে আমি যাইতে পারবেন, আমি করতে পারবো, এটা আমরা সেট করতে। এখন কত আছে আমার এখানে 1300 বা সামথিং আসছে না, 1300, তার মানে কি ওই যে 500 বা 300 বেশি আছে, তাই না? আমি এখন ড্রয়িং করতে পারতেছি কিনা, এই যে আমি এত দূরে আসলাম, এটার স্থানাঙ্ক কিন্তু শো করতেছে, দেখেন স্থানাঙ্ক কত শো করতেছে, 1700, তাই না? এখানে ড্রয়িং করতে পারতেছি, ক্লিক করলে ড্রয়িং করতেছে না, করতেছে। তো আপনি যেটা চাচ্ছেন যে
আপনি চাচ্ছেন যে অটোক্যাডকে বলে দিতে যে আমার লিমিট এলাকার বাইরে যাতে ড্রয়িং না হয়, ঠিক আছে, সেটা করতে পারবো। সেটার জন্য পরবর্তীতে আবার কি করতে হবে, সেটা সাধারণত আমরা করি না। কেন করি না? কারণ লিমিট এলাকার বাইরে আমাকে পরে ড্রয়িং করতে হইতে পারে, ঠিক আছে। আমি একটু দেখাই, সবাই একটু খেয়াল করে। আপনি যে লিমিট সেট করছি, আগে ওই লিমিটের এলাকাটাকে আমি আমার ড্রয়িং এ সেট করি, একটা ড্রয়িং করি। ড্রয়িং করার জন্য আমরা একটা কমান্ড শিখি প্রথমে, রেক্ট্যাঙ্গেল কমান্ড। যে এটা তাহলে আমি যেহেতু লিমিট এরিয়া দিছি, রেক্ট্যাঙ্গুলার এরিয়া দিছি না, আমি রেক্ট্যাঙ্গেল এলাকাটা আগে সেট করে দিই যে এটাই হচ্ছে আমার লিমিটের এরিয়া। তাহলে বুঝতে পারবো যে আমার বাইরে হচ্ছে না ভিতরে হচ্ছে, তাই না? তাহলে রেক্ট্যাঙ্গেল কমান্ডের শর্টকাট REC, রেক্ট্যাঙ্গেল কমান্ড। এই যে এখানে ড্র টুলবারের প্রথম কমান্ড আমরা শিখতেছি, যেহেতু উনি বলছে আমি এটা দেখানোর জন্য এটা শিখি ফেলে আর কি। তাহলে রেক্ট্যাঙ্গেল কমান্ডে ঢুকছেন, ঢোকার পর কি চাচ্ছে? আমরা এখানে এগুলো নিয়ে পরে অনেক কথাবার্তা বলবো, সাব কমান্ড নিয়ে। কি চাচ্ছে? স্পেসিফাই ফার্স্ট, তার মানে একটা রেক্ট্যাঙ্গেলে কয়টা পয়েন্ট থাকে? তাহলে এখানে সাধারণত আপনি 2টা পয়েন্ট দিলে সে ড্র করবে। ফার্স্ট কর্নার পয়েন্ট বলছে, তাহলে ফার্স্ট কর্নার পয়েন্ট যদি বলে আমি এটার স্থানাঙ্ক কত দিয়েছিলাম ওখানে? 0 0, এখানে আমরা 0 0 দিব, ঠিক আছে। মানে আপনি লিমিট সেট করার সময় যেটা দিবেন ফার্স্ট কর্নার, এখানে আমরা সেটাই দিচ্ছি, 0 ট্যাব 0। এরপর কি দিব? এন্টার দিলাম। দেন এই যে এন্টার দেওয়ার পর আমার ভ্যালুটা 0, আমার ওখান থেকে শুরু করছে, দেখছেন ইউসিএস আইকন যেখানে আছে সেখান থেকে আমার ড্রয়িংটা শুরু হয়েছে, ঠিক আছে। এরপরে একটু এদিকে খেয়াল করেন, তারপরে আপনারা করেন, আমরা আগে খেয়াল করেন। রেক্ট্যাঙ্গেল কমান্ডের 0 0 স্থানাঙ্ক দিয়েছি, প্রথমে স্থানাঙ্ক দিয়ে শুরু করছি আমি। এখানে এক্স এর ভ্যালু কত দিতে হবে? আমি কত দিয়েছিলাম? লিমিটে 500 দিয়েছিলাম মেবি, তাই না? আমি 500 300 দিয়েছিলাম, আমারটা পর চেঞ্জ করছি। আচ্ছা আমি একটু দেখে আসি, নাইলে আবার পরে বুঝবে না। লিমিট 0 0 আমি পরে চেঞ্জ করছি যে 500 300 করছি, ঠিক আছে। তাহলে এখানে আমার রেক্ট্যাঙ্গেল REC লিখে এন্টার করলাম, স্থানাঙ্ক দিব প্রথমে 0 ট্যাব 0, এন্টার করলাম। এরপরে অটোক্যাড চাচ্ছে কি? 2টা ভ্যালু চাচ্ছে, একটা হচ্ছে এক্স এর ভ্যালু আর একটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে আমার যেটা ব্লু হয়ে আছে সেই ভ্যালুটা এখন অ্যাক্টিভ আছে, তাই না? তার মানে এদিকে কিসের ভ্যালু? এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু কত? 500, আমার ক্ষেত্রে 500। আপনার লিমিট অনুযায়ী দিবেন, ঠিক আছে। আপনি লিমিট যেটা দিচ্ছেন সেই অনুযায়ী ভ্যালুটা দিবেন। আমি দিচ্ছি 500 300, তাহলে আমাকে এখানে কত দিতে হবে লিমিট এরিয়ার জন্য? 500 300। আপনি যদি 300 200 দেন তাহলে কত দিবেন? এক্স এর ভ্যালু 300, ওয়াই এর ভ্যালু 200। আমি তাহলে 500 ফিট ট্যাব 200 ফিট, এন্টার করলাম। এটা হচ্ছে আমার এলাকাটা। আমি 300 মিটার কারণে আমার একটু ফিট দিতে তারপরে মানে ফিটটা না দিয়ে একটা আপনি আবার এসকেপ চাপেন, এসকেপ চেক বেরে আবার শুরু করেন। কন্ট্রোল জেড দিলে তো সে ব্যাকে আসবে, কিন্তু সমস্যা না আপনি, হ্যাঁ কন্ট্রোল জেড দিলে সে ব্যাকে আসে, কন্ট্রোল জেড দিলে মানে আন্ডো হয় আর কি। আর 300 দেওয়ার পরে ট্যাব দিয়ে দিছেন, হ্যাঁ ট্যাব দিলে আবার ট্যাব দিলে সে এক্সে আসবে। মানে আপনি এভাবে, হ্যাঁ আপনি এই যে এখানে সাপোজ এখানে এক্স এর ভ্যালু দিছেন 300 ফিট, 300 ফিট না দিয়ে আপনি আমার 500 ফিট দেওয়ার কথা ছিল, তাই না? আমি 300 ফিট দিয়ে ট্যাব দিয়ে দিছি, তাই না? এখানে আমি যদি 200 ফিট দিয়ে আবার ট্যাব দিই, আবার কোথায় আসবে? সে এক্সে আসবে। ট্যাবটা হচ্ছে একটা থেকে আরেকটাতে যাওয়ার অপশন, ঠিক আছে। আপনার কন্ট্রোল জেড দরকার না, এখানে ট্যাব দিলে সে এক্স থেকে ওয়াই যাবে, ওয়াই থেকে এক্সে আসবে, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেল ড্র হয়েছে। দেন আমার রেক্ট্যাঙ্গেলটা এখন ছোট হয়ে আছে না? হ্যাঁ, আমি যদি এখন জেড এন্টার দিই, জেড এন্টার এ এন্টার, দেখছেন আমার এটাকে কি করছে? সে এই যে লিমিট এলাকার মধ্যে জুম করে আনছে। এখন আমার বোঝার ব্যাপারটা হচ্ছে কি, আমি এই এলাকার বাইরে ড্রয়িং করতে পারতেছি কিনা, ওর প্রশ্ন যেটা। দেখেন আমি এখানে একটা সার্কেল কমান্ড দিলাম, এই যে পারতেছি তো নাকি? পারতেছি, ভিতরে পারতেছি, তাই না? এটা হচ্ছে এখন আমার লিমিট সেট করছি, লিমিটটাকে কি করে নাই? অন করে নাই। তাহলে লিমিটটা অন করতে হলে আবার লিমিট কমান্ডে ঢুকতে হবে। LIM লিখে, একটু খেয়াল করেন, LIM লিখে এন্টার করলাম। এন্টার করা, আমার লিমিট সেট করবো না, লিমিটটাকে কি করবো? জাস্ট অন করব, ঠিক আছে। এখন অন করে দিচ্ছি, অন করে দিলাম। এখন কি হবে? যে আমি সার্কেল কমান্ডে ঢুকলাম, ভিতরে রাখতে পারতেছি। আমি সার্কেল কমান্ডে ঢুকলাম, বাইরে রাখতে পারতেছি, আর সে কোনো কিছু নিচ্ছে না, ঠিক আছে। কেন? ওই যে লিমিটের ভিতরে ঢুকলে সে আঁকা শুরু করে। হ্যাঁ, এটাই তো লিমিটের কাজটাই হচ্ছে কি, লিমিটটা অন করে দিছি। একটা আগে করছি লিমিট সেট করছি, তখন লিমিটটাকে কি করি নাই? অন করি নাই। লিমিট সেট করলে সুবিধাটা ছিল কি, জেড এন্টার করলে সে ওই স্ক্রিনটাকে নিয়ে আসতেছিল। আপনি ও চাচ্ছে কি যে স্যার আমি লিমিট এলাকার বাইরে যাতে ড্র না করে,
তখন কি করতে হবে, লিমিটটাকে LIM লিখে এন্টার করে এরপরে এখানে এসে কি করতে হবে, অন করতে হবে। তো আপনারা এটা ভুল মানে অন করলে পরবর্তীতে অফ করে দিবেন, পরবর্তীতে নাইলে কি করবেন, ওই যে প্রবলেমে পড়বেন, আপনি বাইরে গিয়ে আবার ড্র করতে পারতেছেন না, সেটা একটা প্রবলেমে পড়বেন। সেজন্য আপনি এই যে এখান থেকে মুভ করতে চাচ্ছেন, এটাকে আঁকতে পারবেন না, আপনি এর বাইরে তো আঁকতেই পারবেন না। আপনি এখানে ক্লিক করছেন, এর বাইরে গিয়ে আর ক্লিক করতে পারবেন না, আপনি এখনো লিমিট অন করেন না, অথবা আপনি যেটুকু এলাকা লিমিট সেট করছেন আপনার রেক্টেঙ্গেলটার মানটা অত দেন নাই। ঠিক আছে, ভুলে গেছে, আমি এখানে কিছু ড্র করতে চাচ্ছি, এখানে ড্র করতে এসে দেখতেছি ড্র করতে পারতেছি না। ঠিক আছে, তাহলে বুঝবেন কি, তাহলে বুঝবেন আপনার লিমিট কি করা আছে, অন করা আছে। তখন আমি কি করবো, LIM লিখে এন্টার করে অফ করে দিব, এরপরে আমি এর বাইরে আবার রাখতে পারবো। ঠিক আছে, অন সাধারণত যে বললাম, ও চাচ্ছে যে আমি যেটুকু এলাকা লিমিট করছি ওই এলাকার মধ্যেই শুধু ড্রয়িং করব, এর বাইরে যাতে কোনো কিছু কিনা হয়, ড্র না হয়, তখন আপনি এটাকে লিমিট করে দিতে পারেন। ঠিক আছে, তিন কেস এটা সাধারণত আমরা করেন। আমি বলছিলাম যে এখন আপডেট ভার্সনে লিমিট সেট করাও লাগবে না, যদি আপনি একটু প্রফেশনাল হয়ে যান, একটু কি কন্ট্রোল চলে আসে। কন্ট্রোল চলে আসা মানে কি, যে আমি একটু দেখাই, এই যে আমি নতুন ফাইল ওপেন করছি, আমার এখানে ড্রয়িং সেট করা নাই, আমি ড্রয়িং সেট করলাম, আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং একটা করে দিলাম, আমি আর ওইদিকে যাচ্ছি না, অলরেডি আমি বুঝাই ফেলছি। এখন আমি এখানে কোনো লিমিট সেট করি নাই, কি হবে, আমি এখান থেকে ক্লিক করলাম, এখানে একটা লাইন আঁকতেছি, সাপোজ আমি লাইন আঁকতেছি 100 ফিট। ঠিক আছে, 100 ফিট লিখে এন্টার করলাম, এন্টার করলে এটা আমার এলাকাটা ছিল কয় ফিট লিমিটে, ডিফল্ট অবস্থায় 1 ফিট, কিন্তু আমি কিন্তু নতুন ফাইল ওপেন করছি, অটোক্যাড ডিফল্ট অবস্থায় কত ফিট লেখা, 1 ফিট, তাহলে আমি আঁকছি লাইন কত ফিটে। তাহলে এখন আমি যদি জুম আউট করতে চাই, যে দেখেন আমার মাউস লাইনটা কিন্তু আমার স্ক্রিনে আর আসতেছে না, আমি জুম করতে পারতেছি কিন্তু জুম আউট করতে পারতেছি না। কেন করতে পারতেছি না, কারণ ওই যে লিমিট এলাকার বাইরে চলে গেছে। ঠিক আছে, এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে আপডেট ভার্সনের সুবিধা হচ্ছে আমি যদি এখানে এসকেপ চাপি, কমান্ড থেকে বের হয়ে আসে, এসকেপ চেপে কি করছি, এখন আমি আবার জুম আউট করতে পারবো, কারণ আমার লাইনটা কিন্তু এখন কোথায় চলে আসছে, এখন আমি আবার আমার পছন্দ মতো কি ড্রয়িং করতে পারবো। মানে আমি বোঝাতে চাচ্ছি যে লিমিট সেট করা ছাড়া আপনি কাজ করতে পারবেন কিনা আপডেট ভার্সনে, সেটাই বোঝাচ্ছি। এখন আমি বলছি আপনার, আমার এখানে এই নতুন ফাইল ওপেন করছি, কোনো লিমিট সেট করি নাই, আমি জাস্ট এখানে ড্রয়িংটা আমি ডেসিমালে থাকি, সমস্যা নাই, এখান থেকে ক্লিক করলাম, এখান থেকে একটা লাইন আঁকতেছি, দেখেন এখানে পর্যন্ত কত দেখাচ্ছে, যা সামথিং 63 সামথিং এরকম দেখাচ্ছে, তাই না। এখন আমি লাইনটা আঁকতেছি সাপোজ 500, এন্টার করলাম। ঠিক আছে, তাহলে 500 হলে আমার কোথায় চলে গেছে, স্ক্রিনের বাইরে, লিমিটের বাইরে তো অবশ্যই আমার স্ক্রিনের বাইরে চলে গেছে। ঠিক আছে, হ্যাঁ আমার এই যে কতটুকু স্ক্রিন শেয়ার শো করতেছে, এটা এটা এইটা একটা ব্যাপার। এখন ডিফল্ট অবস্থায়, হ্যাঁ ওই যে ডিফল্ট অবস্থায় যেটা 1 ফিট বাই 9 ইঞ্চি ছিল, অবশ্যই আমি যদি দেখি LIM এন্টার, এটা তো দেখালাম, এখন লগ ব্যাক কর্নার কতটা আছে, 00 তে আছে, এন্টার দিলাম, কত আছে 12 আর 9, এখানটা ফিট না, এখানে 12 আর 9, যেটা আমি ডেসিমালে আছি, তাহলে 12 আর 9 হচ্ছে এটার লিমিট, মানে এটা ডিফল্ট অবস্থায় আগে ছিল। আপডেট ভার্সনে কি করছে, আমি যে লাইনটা এখন বড় রাখছি না, আমি এখন জুম আউট করতে পারতেছি না, দেখেন আমার লাইনটা বাইরে চলে গেছে, আর আসতে পারতেছে না। সেক্ষেত্রে আমরা কি করি, আমি প্রথমে কমান্ড থেকে বের হয়ে আসলাম এসকেপ চেপে, এরপর আমি জুম আউট করলে আবার এটা স্ক্রিনে চলে আসছে, আমরা এখান থেকে ড্রয়িং করতে পারতেছি। আগের ভার্সনে সেটা পসিবল ছিল না। ঠিক আছে, 7 এ লিমিট সেট করতে হইতো, তারপর স্ক্রিন আসতো, তারপর আমরা করতে পারতাম, কিন্তু আপডেট ভার্সনে সেটা কি এই জিনিসটাকে কি করছে, ওভারকাম করছে। কিন্তু আমি তারপরে লিমিট সেট করা দেখাইছি কেন, ওই প্রবলেমটাতে না পড়ার জন্য, কোনটাতে, যাতে স্ক্রিন বেশি বড় হয়ে গেছে আপনি খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, বুঝতে পারছো তো নাকি। আর লিমিট অন করলে লাভ হচ্ছে কি, ওই যতটুকু সেট করছেন তার বাইরে ড্র হবে না, সেটা আপনাদের করার দরকার পড়বে না, আস্তে আস্তে আমরা দেখবো আর কি। এই ব্যাপারে কারো কোনো প্রবলেম মানে কোনো ইয়ে আছে কিনা, আমি এগুলোকে ক্লিয়ার করি। কারণ আমি এখানে যা করছি, আচ্ছা এরকম কিছু র্যান্ডম আপনারা কিছু জিনিস সার্কেল ড্র করেন, নরমাল আমি কিছু জিনিস শিখি আর কি, আমরা সিলেকশন পদ্ধতি সম্পর্কে শিখে যাই আজকে নেক্সট ক্লাসে, যাতে এরকম র্যান্ডম যেখানে একটা কমান্ডে ক্লিক করেন এরকম কিছু জিনিস আঁকেন। ঠিক আছে, র্যান্ডম জাস্ট ক্লিক করে একটা ক্লিক করছি, এরপর আরেকটা ক্লিক করছি, দুইটা ক্লিক, তাহলে একটা সার্কেল ড্র হয়ে যাবে। অথবা আপনি লাইন কমান্ডে নেন,
একটা ক্লিক করেন, দুইটা ক্লিক করেন, লাইন এরকম ড্র হইতে থাকবে। ঠিক আছে, আমরা সিলেকশন পদ্ধতি সম্পর্কে একটু শিখে যাই নেক্সট ক্লাসে। লিমিট সেট করার পর সবকিছু দেওয়ার পর আমি যদি এখন জুম আউট করি মাউসের, এতে কোনো কি আবার কোনো হ্যাঁ, ওই যে আপনার ওটা তো জুম আউট, বেশি জুম আউট করলে তো ওখানে চলে যাবে। তখন আপনি ওই যে তখন কি করবেন, এই আর দুটো সেট তখন জ্যাট এন্টার এন্টার করলে সেই স্ক্রিনে চলে আসবে লিমিট সেট করলে। করার পর হ্যাঁ যদি আমি আবার তাহলে কাজ করার পর আমি আবার জুম আউট করব, জুম করতেছি, সেক্ষেত্রে আবারও সেম প্রবলেম হবে। হ্যাঁ, আপনি স্ক্রিনটাকে যদি এই যে আমি এখানে ইয়ে করছি, হ্যাঁ, আমার এখন লিমিটেড এরিয়া, তাই না? কারণ আমি যদি এটাকে অনেক বেশি জুম আউট করে ফেলছি, তাহলে কি হয়ে গেছে, আমার স্ক্রিনটা তো ইয়ে হয়ে গেছে, এটা অনেক বড় হয়ে গেছে না এখন। তাহলে আমি যদি এখানে দেখি, এই যে সরি, এই যে এখানে এখন বের করে দেখাচ্ছে কত ফিট, এটা কয়েক কোটি ফিট চলে গেছে। তাহলে এটা স্ক্রিনটাকে আমি ছোট করা মানে কি বোঝা হয়ে গেছে। আপনার প্রবলেম তো থাকবে, এই প্রবলেম থেকে এই লিমিট সেট করলে একটা সুবিধা হচ্ছে কি, এরকম যদি দেখেন সাপোজ আপনার আকার দরকার ছিল 10 ফিট, কিন্তু আপনি এখানে দেখতেছেন এটা ভ্যালু আসছে এরকম, তার মানে আপনি কি বুঝবেন, আপনার স্ক্রিনটা জুম আউট হয়ে আছে অনেক বেশি, এটা তো আপনি বুঝবেন। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখন এসকেপ চেপে জ্যাট এন্টার করে দিলাম। পরিবারে এটা ওইরকম যদি স্ক্রিন এত আপনি এত বেশি জুম আউট করে ফেলবেন, তাহলে তো যদি আপনি লিমিটটা সেট না করতেন, তাহলে কি ওই প্রবলেমটা ওভারকাম করা যেত না আর কি। তখন আপনি যদি জুম আউট করে ফেলেন, তাহলে তো এটা অবশ্যই কি ছোট হয়ে যাবে, আপনার স্ক্রিনটা বড় হবে। তাহলে জুম ইন জুম আউট তো সে অফ করবে না। আর লিমিট অন করে দিলে হচ্ছে ওই লিমিটের বাইরে ড্র করবে না, স্ক্রিন ছোট বড় হবে। ঠিক আছে, আছেন? আচ্ছা, এখন আমরা সিলেকশনের কিছু অপশন দেখি। যে অটোক্যাডে সিলেক্ট করার জন্য অনেকগুলো অপশন আছে। অনেকগুলো অপশনের মধ্যে আমরা প্রথমে আজকে 3টা বেসিক অপশন শিখবো। মানে অ্যাডভান্স গুলো আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করবো তখন দেখবো। ঠিক আছে, তাহলে অটোক্যাডে সিলেক্ট করার জন্য প্রথম বেসিক অপশনটা হচ্ছে যে অবজেক্ট গুলো আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট। ঠিক আছে, আমি যেটাতে এসে আসি সেটা ক্লিক করলে সে সিলেক্ট হয়, তাই না? এটা হচ্ছে একদম পিওর বেসিক, যে অবজেক্টকে ক্লিক করে করে সিলেক্ট করা, লেফট ক্লিক আর কি। আচ্ছা, আমি যদি অটোক্যাডে কখনো রাইট ক্লিক করতে হয়, তখন আমি কিন্তু মুখ দিয়ে বলবো যে রাইট ক্লিক করতে হবে। আর যদি ক্লিক করেন বলে, তাহলে কি বুঝবেন, অবশ্যই লেফট ক্লিক। ঠিক আছে, ঠিক আছে, যে আমি ক্লিক করলে কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে না। ওকে, এখন এখানে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে আমি যদি এই যে বাইরে ক্লিক করলাম, ক্লিক করে মাউসটা ছেড়ে দিছি, মাউস না ছাড়লে কি হবে, মাউস না ছাড়লে এরকম আসবে। ঠিক আছে, মাউসটা ক্লিক করে ধরে রাখলে আর কি। আমি কি করছি, ক্লিক করে মাউসটা কি করছি, ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে কোন দিকে আসতেছে, ডানে। এটাকে বলে রাইট সিলেকশন বক্স। ঠিক আছে, রাইট সিলেকশন বক্স। আমি যদি এখানে ক্লিক করছি, সেখান থেকে যদি বামে যাই, দেন কালারটা চেঞ্জ হচ্ছে না, একদিকে আসতেছে ব্লু আর একদিকে আসতেছে কি গ্রিন। এটার কালার কিন্তু চেঞ্জ করে দেওয়া যায়, যে ব্লু থাকবে না গ্রিন থাকবে সেটা না, ডিফল্ট অবস্থায় ব্লু আর গ্রিন থাকে। ওই যে বলছে আমরা কালার চেঞ্জ করতে পারি, তাই না, ওই যে ইয়াতে ডিসপ্লেতে গিয়ে, তো সেখানে আমরা করি নাই। তাহলে এটাকে বলে রাইট সিলেকশন বক্স। এটা হচ্ছে কি লেফট ক্লিক করে যদি লেফটে যান এক ধরনের সিলেকশন আসবে, রাইটে গেলে কি এক ধরনের সিলেকশন। দুটার মধ্যে পার্থক্য করতে দেখি। দেন আমি এখানে ক্লিক করে এতটুকুতে আসছি, আমার রাইট সিলেকশন নিয়ে একটা ক্লিক করে ছেড়ে দিচ্ছেন, আর অন্য কমান্ডে থাকলে স্কেপ করে বের হয়ে আসেন আগে। ঠিক আছে, অন্য ইয়াতে থাকলে বের হয়ে আসেন অন্য কমান্ডে থাকলে। ঠিক আছে, দেখেন এই অবস্থায় আমি কি করছি, আমার বক্সটা এমন ভাবে তৈরি করছি সবগুলো অবজেক্ট এটার ভিতরে ঢুকছে, কিন্তু এই সার্কেলটা কি হয় নাই, অবজেক্ট ঢুকছে। ঠিক আছে, তাহলে সে কি করবে, এখানে আমি যদি এখন ক্লিক করি, আবার ওখানে একবার ক্লিক করে মাউসটা নিয়ে আসছি, এবার আবার ক্লিক করলাম, তাহলে কি করছে, কাকে কাকে সিলেক্ট করছে, যে অবজেক্ট গুলা ওই বক্সের ভিতরে ছিল তাদেরকে শুধুমাত্র সিলেক্ট করছে। এটা অবজেক্ট হোক কাছাকাছি হোক তাও সিলেক্ট করবেন। আমি যদি আবার করি, একদম কাছাকাছি চলে আসছে, তাই না, এখন করবে, এখনো করবে না। এই সিলেকশন প্রসেসের কাজ হচ্ছে কি, যে অবজেক্টটাকে আপনি সিলেক্ট করতে চান ওই অবজেক্টটাকে পুরোপুরি বক্সের মধ্যে ইন করাতে হবে। ঠিক আছে, আর রাইট সিলেকশন বক্সের কি, আমি এখানে সবগুলোকে ঢুকাইছি অবজেক্ট, এটাকে জাস্ট একটু করে টাচ করছি, কি করছে, টাচ করছি, টাচ করে ক্লিক করলাম, তাহলে সে কি এটাকে সিলেক্ট করছে, মানে টাচ করলে সিলেক্ট করবে। মানে দুইটা সিলেকশন বক্সের মধ্যে পার্থক্য হচ্ছে কি, রাইট সিলেকশন বক্সে কোন একটা অবজেক্টকে সিলেক্ট করতে হলে ওই অবজেক্টটাকে পুরোপুরি বক্সের মধ্যে ঢুকাইতে হবে। ওই বক্সের মধ্যে অন্য কোনো অবজেক্ট ঢুকে গেলে পুরোপুরি তাকেও কি করবে, সিলেক্ট করবে। কিন্তু সামান্য টাচ করছে অথবা 99% টাচ করছে, তাইলে কি করবে না, সিলেক্ট করবে না, ফুল বক্সের মধ্যে ইন করাতে হবে। আর হ্যাঁ, এই যে এদিকে আসলে ক্লিক করে ডান দিকে আসলে
পুরো অবজেক্টকে কি করতে হবে, ইন করাইতে হবে, বক্সের মধ্যে ইন করাইতে হবে। কোনো তো যদি অল্প একটু বাড়তে থাকে তাহলে কি করবে না, সিলেক্ট করবে না। ঠিক আছে, অল্প সামান্য বাদ থাকলে কি করবে, সিলেক্ট করবে না। যে দেখেন দুইটা আপনি বক্সের মধ্যে ঢুকালে সিলেক্ট করে নাই। আর লেফট সিলেকশনে কি, জাস্ট টাচ করলে সিলেক্ট করে ফেলবে, টাচ। তো এই যে টাচ করছি আমি, সামান্য টাচ করছি, এটাকে সিলেক্ট করবে। ঠিক আছে, তো এই সিলেকশনটা কখন কোনটা কাজে লাগাবে কাজের উপর নির্ভর করবে। কিছু ক্ষেত্রে আপনাকে লেফট সিলেকশন বক্স কাজে লাগাতে হতে পারে, কিছু ক্ষেত্রে রাইট, যেটা আপনার জন্য সহজ হয়। লেফট সিলেকশন বক্সের ক্ষেত্রে মনে রাখবেন টাচ করলে কি করবে, সিলেক্ট করবে। এটা একটা ক্ষেত্রে সুবিধা, কিছু ক্ষেত্রে অসুবিধা হতে পারে। ঠিক আছে, কোনটা আপনার কাজে লাগতেছে সেই অনুযায়ী। তাহলে কয়টা পদ্ধতি শিখলাম, তিনটা। একটা হচ্ছে ক্লিক করে সিলেক্ট করা, বেসিক। ক্লিক করলে তো সিলেক্ট হয় নাকি, একটা একটা এরকম একটা সিলেক্ট করতেছে, এতগুলো অবজেক্ট আমি একটা সিলেক্ট করবো না, তখন আমরা কোন অপশনে যাব, হয় আইদার রাইট সিলেকশন বক্স, আইদার লেফট সিলেকশন বক্স। রাইট সিলেকশন বক্সের ফুল অবজেক্ট, হ্যাঁ কি আসছে স্যার, এইদিকে আসলে গ্রিন আসবে, লেফটে তো গ্রিন আসবে, লেফটে গ্রিন। এটা এই কালারটা আমি বলছি, কালারটা আমি বলতেছি না কেন, কালার কিন্তু চেঞ্জ করে দেওয়া যায়। কোথায় গিয়ে, যে ওপি অপশনসে গিয়ে, বুঝছেন, এখানে এসে আপনার চাইলে কি করতে পারে, কালার চেঞ্জ করে দিতে পারে। সেজন্য আমি কালার নিয়ে কথা বলতেছি। আমি বলছি ক্লিক করে ডানে আসলে ফোর অবজেক্টটা বক্সের মধ্যে ঢুকাতে হবে, ক্লিক করে বামে আসলে। আর যদি আপনি বক্স অনুযায়ী না করতে চান, এভাবে ক্লিক করেও করতে পারবেন। দেন আমি ক্লিক করে একটা এরিয়া সিলেক্ট করছি, বুঝছেন, এইভাবে কিন্তু এটা কিন্তু কি করে রাখছি, ক্লিক করে ধরে রাখছি। ঠিক আছে, মানে ক্লিক করে আমি এরকম করে ধরে রাখছি। হ্যাঁ, তাই এটা এই যে গ্রিন আসছে, তার মানে কি টাচ করলে সিলেক্ট করবে, তাই না। আর যদি আপনি যে কোনো শেপের এরিয়া আপনি যেতে পারবেন। ঠিক আছে, ক্লিক করে ধরে রাখলে আর কি। আর বক্স করলে বক্স অনুযায়ী রাখবে। ঠিক আছে, আমি কোন একটা জিনিস অল্প কিছু জিনিস সিলেক্ট করতে যাচ্ছি, তখন আমি এরকম করে বক্স করে একটা সার্কেল করে দিতে পারি, তাই না। ঠিক আছে, সেটাও করতে পারেন, যে টাচ করে আমি চাচ্ছি যে এই যে ভিতরের দুটা জায়গাতে আমি সিলেক্ট করবো, আমি এরকম করে বক্স করে দুটাকে টাচ করছি, তাইলে সিলেক্ট করতে হবে না। আমি চাচ্ছি এটাকে করবো, এটাকে করবো, এটাকে করবো, তাহলে এখান থেকে একটু ঘুরে এরকম করে চলে আসতে পারে, তাইলেও করবে, তাই না। এটা হচ্ছে গ্রিন হইলে কি টাচ করলে সিলেক্ট করবে, ব্লু হইলে অবজেক্টটা পুরো বক্সের মধ্যে ঢুকাইতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের কথাবার্তা। তাহলে সিলেকশনের ব্যাপারটা বুঝছেন, ওকে। আচ্ছা, আমরা আজকে শেষ করবো হচ্ছে দুটো অপশন দিয়ে। আমরা আপনারা গ্রিড গুলো একটু অন করেন, গ্রিড অন অফ এর ব্যাপারটা তো বুঝছেনই। F7 কিবোর্ডের F7 চাপলে কিন্তু অন হয় অফ হয়, এগুলো আমরা অফ করে দিব, আপাতত অন করেন। এটা বোঝার জন্য, স্ন্যাপ মোডটা বোঝার জন্য আমরা এটা অন করেন। আগে গ্রিড মোডটা অন করেন, অন করছেন, এরপরে স্ন্যাপ মোডটা অন করেন। এই দুটা মোড অন করেন, গ্রিড এবং স্ন্যাপ করছেন। হ্যাঁ, করে একটু জুম করেন, মানে এই যে বরাবর একটু জুম করে আপনি ঘরগুলোকে একটু ভিজিবল করেন, অথবা একটা লাইন কমান্ডে ঢুকেন। আগে লাইন কমান্ডে ঢুকে একটু জুম করেন। জুম এমন ভাবে করবেন যাতে বক্স গুলো একদম একটা একটা দেখা যায়, মানে এরকম বড় করে বক্স যাতে দেখা যায় গ্রিডে। দেন আমার কি হচ্ছে, আমি একটু স্কিপ করে আগে আমি যদি এই যে স্ন্যাপ মোডটা অফ করছি এখন, ঠিক আছে, এখন লাইন যে কোনো কমান্ডে ঢুকলে হবে। কি মোটা করবেন, এই লাইনগুলো আপনার লাগবেই না, এগুলা এই যে এগুলো মোটা করতে পারবো, এটা আমি যাচ্ছি না, আমরা গ্রিড নিয়ে কাজ করবোই না। ঠিক আছে, এটা আমি দেখাবো যদি আপনার দরকার হয়। এগুলা এই যে এই গ্রিড এখান থেকে এটা, এই একটা গ্রিড থেকে একটা গ্রিডের মান কত সেটা আমরা চেঞ্জ করতে পারবো। আমরা এই যে মেজর লাইন কয়টা পর মেজর লাইন আসছে, 1 2 3 4 5 নম্বরে গিয়ে কত আসছে, মেজর লাইন আসছে। আমি চাইলে 10টার পরে সেটাও চেঞ্জ করতে পারি। এগুলো আপনাদের কাজের জন্য তেমন কি আসবে না আর কি, টাইম ওয়েস্ট হবে, সেজন্য আমি ওদিকে যাচ্ছি। আমরা এখন যেটা লাগবে, হ্যাঁ নাই আমরা গ্রিড নিয়ে, কেউ যদি গ্রিড নিয়ে কাজ করেন তখন কাজে আসবে আর কি, সেটা আমি দেখাবো যদি চান, মানে সময় থাকে বা আপনাদের কোনো গ্রিড নিয়ে হয়তো খুব ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে হচ্ছে, তখন আপনি এই গ্রিড গুলাকে কাজে লাগাতে পারবো। দেন আমি যে লাইন কমান্ডে ঢুকলাম, আমি একটু দেখাই আগে। লাইন কমান্ডে ঢোকার পর আমার মাউসটা খুব স্মুথলি মুভ হচ্ছে না, হ্যাঁ স্মুথলি মুভ হচ্ছে, তার কি একটা জায়গা থেকে সব জায়গায় যেতে পারতেছে। কিন্তু আমি যখন স্ন্যাপ মোড অন করতেছি, এটা আমার মাউসটা কি করতেছে, গ্রিড একটা গ্রিডের পয়েন্ট থেকে একটা গ্রিডের পয়েন্টে লাফ মারতেছে। তো এই কাজটা করে আমরা স্ন্যাপ মোড নিয়ে কাজ করে হচ্ছে কখন, যদি গ্রিড নিয়ে কাজ করি। দেন আমি এই গ্রিড একটা ক্লিক করলাম, এখান থেকে এই যে এক গ্রিড পরে কত বেরো দেখাচ্ছে, তার মানে এখন সেটিং এ আমার এক গড় সমান কত ইঞ্চি, 50 ইঞ্চি। আমি যদি বলি 5 ইঞ্চি একটা মানে
5 ইঞ্চি একটা লাইন রাখতে চাচ্ছি, তাহলে যে আমি গ্রিড এভাবে এসে 5 ইঞ্চিতে এসে ক্লিক করলে সে একটা লাইন এঁকে ফেলবে। এটা হচ্ছে গ্রিড দিয়ে কাজ করা। ওই যে বললাম আমরা, তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমার এই ঘরে একটা গ্রিড থেকে একটা গ্রিডের মান কত সেটা আমি একটা ক্লিক করলাম আর একটা ক্লিক করলাম সেটা বুঝতে পারতেছি, সেটা আমরা চেঞ্জ করতে পারবো। সেটা যদিও এত বেশি গুরুত্বপূর্ণ না, আমি দেখাবো। আমার এখনকার টার্গেট হচ্ছে কি, এই যে স্ন্যাপ মোডটা কি জিনিস সেটা বোঝায়। স্ন্যাপ আমার এখানে হচ্ছে না। আপনি আগে কমান্ডে ঢুকেন, একটু জুম করেন। জুম করার পর স্ন্যাপ মোড অন করছেন? হ্যাঁ তুমি তো হ্যাঁ, একটু জুম করেন এবং কমান্ডে ঢুকেন, লাইট কমালে যে কোনো কমান্ড, হ্যাঁ যে কোনো কমান্ডে ঢুকে আপনার মাউসটা এবার স্ক্রিন আনেন, দেখবেন আমার মাউসটা এক পয়েন্ট থেকে একটা গ্রিড থেকে একটা গ্রিডে লাফালাফি করবে। বোঝা যাচ্ছে না। জুম করেন, আরেকটু জুম করেন। আপনি এই যে এরকম দেখেন, আমি একটু জুম আউট করে রাখছি, এখন বোঝা যাবে? এখন তো এগুলো ছোট ছোট হয়ে গেছে। আপনি এই জন্য বললাম একটা ঘরকে একদম স্পেস একদম আপনার চোখের সামনে আনতে হবে, তখন বুঝতে পারবেন। ঠিক আছে? ও স্ন্যাপ করার কারণে হ্যাঁ, স্ন্যাপ, এটা হচ্ছে গ্রিড পয়েন্ট স্ন্যাপ। স্ন্যাপ মোড মানে কি বোঝাচ্ছে? গ্রিড পয়েন্ট স্ন্যাপ করা। ঠিক আছে? তাহলে গ্রিড নিয়ে কাজ করে এটা। এখন এখন এরকম হয় অনেকে কাজ করতে গিয়ে আমার গ্রিড অফ, কিন্তু কি অন আছে? স্ন্যাপ মোড অন আছে, তাহলে কি সে স্ন্যাপ করবে? করবে। গ্রিডটা ভিজিবল করি নাই, গ্রিডটা আছে, পয়েন্ট গুলো তো আছে। এখন আমি যদি কমান্ডে ঢুকি, দেখেন যে আমার মাউসটা এখনো লাফালাফি করতেছে। তাহলে আপনার কাজ করতে গিয়ে অটোকেটে যদি দেখেন যে কখন আপনার মাউস পয়েন্টারটা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে লাফালাফি করতেছে, তাহলে কি বুঝবেন? আপনার স্ন্যাপ মোড অন আছে। ঠিক আছে? এই প্রবলেমটা তো অনেকে পড়ে, কেন? স্ন্যাপ মোড অন অফ এর শর্টকাট কি? F9। সাপোজ আমার এটা এখানে অফ করছি, আমার গ্রিড অফ করছি, স্ন্যাপ মোড অফ করছি, আমি এখান থেকে উঠাই দিছি, তাহলে কি এরা কখনো অন হবে না? হবে। কেন? ওই যে শর্টকাট, আমি যদি F9 চাপি তাহলে কে অন হয়ে গেছে? স্ন্যাপ অন হয়ে গেছে। এখন আমি যদি কিবোর্ড এখানে আনি, দেখেন আমার মাউসটা লাফালাফি করতেছে। আমি যদি একটু জুম করি এটা আরো বেশি বোঝা যাবে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যদি কখনো কাজ করতে এন্টার F9 হচ্ছে কি নিয়ে নিবে, F9 মানে এন্টার দিতে হবে। F9 মানে ক্লিক করতে হলো F9, হ্যাঁ, ফাংশনের 9। ল্যাপটপে শিফট চেপে দিতে হয়। ল্যাপটপে এই জন্য আমি কিবোর্ড এগুলো তো মাথায় রাখার দরকার নাই, আপনি এগুলো মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে? যে কোনটা কি জিনিসটা বুঝতেছেন, তাহলে তখন কিছু থাকলে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এত শর্টকাট আপনার মনে থাকে যে আপনার স্ন্যাপ মোডটা কখনো কাজেই লাগবে না, তাহলে এটা মুখস্থ করে লাভ নাই। ঠিক আছে? তা কিবোর্ড একটু কঠিন, শিফট চেপে দিতে হয় ফাংশন কিগুলা। ঠিক আছে? অথবা অনেক সময় অল্টার চেপে দিতে হয়, অথবা অনেক সময় অনেক আমাদের এগুলোতে মানে FN চেপে দিতে হয়, তাই না? FN একটা মানে লিনোভোতে কি আছে, FN আছে না? FN একটা শব্দ আছে না লিনোভোতে, ওখানে FN চেপে দিতে হয়। ঠিক আছে? তো একটু কঠিন আছে আর কি ল্যাপটপে, কিন্তু আপনার কিবোর্ডে FN এমন F8 হচ্ছে অটো মোড, এটা আমি একটা লিস্ট দিছি আপনাদেরকে। তো ওগুলা মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে? আপনি অটো মোডটা F8 মনে রাখতে পারেন, এতটুকু আমরা মনে রাখি শুধুমাত্র F8 টা। তাহলে স্ন্যাপ মোডটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, এখানে যেহেতু আজকে আমি অন্য কিছু যেমন এটা একটু দেখাই দিই যে গ্রিডটা যে আমার 0.5 কেন হইলো। একটা গ্রিড থেকে একটা গ্রিড 0.5 আসছে না? আমি যদি চাই যে একটা গ্রিডকে একটা গ্রিডের পয়েন্ট থেকে একটা গ্রিডের পয়েন্টকে 1 ইঞ্চি করবো অথবা 0.25 করবো, সেটা করতে পারবো কিনা? পারবো। কোথা থেকে? সেটাকে বলে ড্রাফটিং সেটিং। আমি যদি এখান থেকে এই যে স্ন্যাপ মোডটাও আনি, সেখানে পাবো। এই যে দেখেন এখানে অ্যারো কি আছে না, অ্যারোতে ক্লিক করলে স্ন্যাপ সেটিংস, এটা ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসে, এটাকে বলে ড্রাফটিং সেটিং। এই ড্রাফটিং সেটিং এর শর্টকাট হচ্ছে DS, এটা মনে রাখতে পারেন, ড্রাফটিং সেটিং এর শর্টকাট। তাহলে আমরা ওখানে ওই যে অ্যারোটাতে ক্লিক না করেও DS লিখে এন্টার করলে আসবে, DS লিখে এন্টার করলাম, আসছে। হ্যাঁ, আপনি যেটা বলছেন মেজর লাইন মাইনর লাইন কিন্তু মেজর লাইন থেকে কি থাকবে? থিকনেস কম থাকবে। ঠিক আছে? তো আর আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আমরা ডিসপ্লেতে গিয়ে করতে হবে। এখানে আমি যেটা করতেছি এটা হচ্ছে কি, ওই যে স্ন্যাপের ভ্যালু কত হবে। ঠিক আছে? এখানে দুইটা ভ্যালু চাই, দেখেন একটা হচ্ছে গ্রিড স্পেসিং আর একটা হচ্ছে স্ন্যাপ স্পেসিং। দুইটার মধ্যে পার্থক্য আছে। গ্রিড স্পেসিং মানে কি, ওই যে আমরা গ্রিডের যে পয়েন্ট গুলো আছে, একটা গ্রিড থেকে আরেকটা গ্রিডের ভ্যালু কত হবে সেটা। আর স্ন্যাপ মানে কি, কত পর পর সে হ্যাঁ স্ন্যাপ করবে সেটা। ঠিক আছে? আমরা এটা ভ্যালু কিন্তু এখন কত আছে, এটাও 0.5, এটাও 0.5। সাপোজ আমি গ্রিড স্পেসিং করে দিলাম 1 ইঞ্চ, জাস্ট বুঝে, এগুলো আপনাদের করতে হবে না, লাইফে লাগবেও না। যদি গ্রিড নিয়ে কাজ করেন তখন হয়তো লাগতে পারে।
এই যে 1 ইঞ্চ 1 ইঞ্চ হয়ে গেছে। আপনি চাইলে আলাদা আলাদা করতে পারে, আমি 1 ইঞ্চ 1 ইঞ্চ রাখলাম। ওই যে বললাম মেজর লাইন কয় লাইন পরে আসবে, এখানে দেওয়া আছে কত এভরি 5, আমি চাচ্ছি এভরি 10 করতে, আমি চাইলে করতে পারি। ঠিক আছে, মেজর লাইন মানে ওই যে এখানে আমি গ্রিড কাউন্ট করি তাহলে বুঝবেন। আমি ওকে দিলাম। মেজর লাইন বলতে কি বোঝাচ্ছে, আমি গ্রিড কাউন্ট করলাম, এই যে গ্রিড অন করলাম। এই যে মেজর লাইন বলতে এই যে একটা রেড মার্ক আসছে, এই যে আসছে না, মানে কয়টা ঘর, এখানে তো আমি মার্ক করে দিয়েছিলাম এগুলা কালার, এই যে কয়টা ঘর পরে গিয়ে একটা বড়টা দেখা যাবে, ছোট এগুলাকে, এই যে এগুলা হচ্ছে মেজর লাইন আর এটা হচ্ছে মাইনর লাইন। এখন কত ঘর পরে গেছে মেজর লাইন আমি ওই যে বলছি, এবং এটা যে 1 ইঞ্চি হয়েছে কিনা সেটা আমরা দেখতে পারি। লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে 1 ইঞ্চি হয়ে গেছে। দেন আমার মাউসটা এখন অর্ধেক লাফালাফি করতেছে কেন, ওই যে স্ন্যাপ আমি 0.5 এ আছে। তাই এটা হচ্ছে গ্রিড নিয়ে কাজ করলে তখন লাগে, এত বেশি চেঞ্জের দরকার নাই আর কি, এটা নিয়ে আমরা কাজ করব না। এই যে এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন ইন কেস। আর তেমন কিছু এখানে চেঞ্জ না করলে এখানে দেয়া আছে দেখেন, স্ন্যাপের শর্টকাট হচ্ছে FN, গ্রিডের শর্টকাট হচ্ছে F7। ঠিক আছে, আমরা এগুলো নিয়ে কাজ করব পরবর্তীতে, এগুলো আমাদের লাগবে। পোলার ট্র্যাকিং, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, এগুলো আমরা ইউজ করব। ডাইনামিক ইনপুট মোটরের ব্যাপারটা এগুলো চেঞ্জ করবেন না কিছু। হ্যাঁ, স্ন্যাপ এবং গ্রিডের এই ব্যাপারটা আপনি যদি কখনো চান যে কি করতে, তাহলে করতে পারবেন। ওকে, আমরা যেহেতু 2 ডিমেনশনাল ড্রয়িং আছে, রেক্টেঙ্গেল স্ন্যাপেই থাকে। ঠিক আছে, আমরা এগুলো চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। বুঝতে পারছেন নাকি, গ্রি স্পেসিং এবং এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। তো আমরা আমাদের যে প্রফেশনাল কাজে আমরা এই দুটাকে ইউজ করবোই না। ঠিক আছে, আমি জাস্ট এটা বুঝে গেলাম যে যদি কখনো কোনো কমান্ডে ঢোকার পর মাউস লাফালাফি করে তাহলে বুঝবেন আপনার কোন মোড অন হয়ে আছে, স্ন্যাপ মোড অন হয়ে আছে। তাহলে স্ন্যাপ মোড আপনাকে কি করতে হবে, অফ করতে হবে। এখান থেকে এই জন্য আমরা অফ করে এগুলোকে উঠাই দিই। অনেক সময় কি হয়, এগুলা যদি এখানে উঠাই রাখেন, এখন আপনি কোনো কারণে F9 এ চাপ পড়ে গেছে, তাহলে বুঝবেন যে এটা অন হয়ে আছে না অফ হয়ে আছে, সেজন্য বুঝবেন না, সেজন্য আপনি রাখতে পারেন। এখন আমরা জানি এই দুটা জিনিস কি জিনিস, তাই না? তাহলে অনেক সময় ভুলে আপনার এখানে ক্লিক করে যেতে পারে। তাহলে গ্রিড এবং স্ন্যাপ আপনি রাখতে পারেন, সমস্যা নাই, কিন্তু যাতে অন না থাকে। অন আমি গ্রিড অন করে কাজ করতে পারবো, কিন্তু একটু হিজি রাখবে। আমার স্ক্রিনটা যত কি ইয়া হবে, আমি যেহেতু গ্রিড নিয়ে কাজ করতেছেন আমরা এটাকে অফ করে রাখি। বুঝতে পারছেন নাকি? তো আমরা দুইটা জিনিস বুঝলাম, গ্রিড, স্ন্যাপ এবং ডাইনামিক ইনপুট মোড, এই জিনিস আমরা অলরেডি আলোচনা হয়ে গেছে। আমরা আজকে এতটুকুতে শেষ করে দিই, নেক্সট ক্লাসে আমরা ড্রয়িং করা শিখবো। অনেক বড় হচ্ছে, আমি একটা লাইন নিলাম এখান থেকে, এটা এই যে 3 নিচ্ছে, আমি হ্যাঁ একদম দেখা যাচ্ছে এরকম। এখন আপনি খালি চোখে তো বুঝতে পারবেন না যেটা কত। এখন কোথায় আসছেন, কোন গ্রিড আসছেন আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি এটা যদি স্ন্যাপ যদি অন করেন, এই যে স্ন্যাপ অন করছি, এখন আমি স্ন্যাপ অন করে যদি একটু জুম করে, তখন আমি বুঝতে পারবো যে স্ন্যাপ করে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই যে আমি এই যে 9 ইঞ্চি, আমি এখন যদি ক্লিক করি 9 ইঞ্চি হবে, লাইনটা 9 ইঞ্চি হবে। এই যে আমি এখন 4.5 আসছি, এই অবস্থায় যদি আমি ক্লিক করি তাহলে লাইনটা কত হবে, 4.5 ইঞ্চি হবে। হ্যাঁ হ্যাঁ, এইটার সাথে এই যেটা এঁকেছেন সেটা চেঞ্জ হবে না, এটা তো অলরেডি আপনি ড্র করছেন। ওইটা হচ্ছে আপনার গ্রিডের কি হচ্ছে, গ্রিডটা এখানে 1 ইঞ্চিতে ছিল 0.5 আসছে, আপনার লাইনটা তো 1 ইঞ্চি থেকে 0.5 আসবে না। আপনি যেটা ড্র করবেন সেটা তো হচ্ছে অবজেক্ট, এটাকে সে ছোট করবে না। আর এই যে আমি এখন এটা করছি, আপনি বলছেন ডিএস লিখে এন্টার করলাম, সরি আমি ডিএস লিখে এন্টার করছি, আমি তো এটা আসছিলাম 9 ইঞ্চি, আপনি বলছেন আমি যদি এখানে 0.5 করে দিই এটা কি 0.45 হয়ে যাবে কিনা, এটা বলতেছেন লাইনটা? সেটা হবে না, সেটা হবে না কেন, ওই যে লাইনটা তো আমি অলরেডি রেখে গেছি, বুঝছেন? এই যে গ্রিডটা এখন কি হয়ে গেছে, বেশি এসে গেছে, লাইনটা তো 9 ইঞ্চি থাকবে। এটা গ্রিডের স্পেসিংটা ইয়া করছে, গ্রিড আপনি আগে 1 ইঞ্চি জায়গা ছিল, এখানে চলে আসছে। আমার লাইনটা তো 9 ইঞ্চি জায়গা থাকবে, লাইনকে বা অবজেক্টকে সে চেঞ্জ করতে হবে যেটা ড্র করবেন। এখন আপনি যদি ড্র করেন প্রত্যেকটা গ্রিড কত ইঞ্চি করে হবে, 0.5 করে হবে। হ্যাঁ 0.5, যে এখানে আসলে কিন্তু 9 থাকতেছে, ওই জায়গায় কিন্তু চেঞ্জ হচ্ছে না। আগে ছিল এক ঘর থেকে এক ঘরে 1 ইঞ্চি, এখন হচ্ছে কয় ঘর, এখন হচ্ছে 0.5, তাহলে 9 ইঞ্চি থেকে তাহলে আপনার 18 ঘর যেতে হবে, যে এখান থেকে 18টা ঘর, বুঝলেন? গ্রিডটা এক জিনিস আর ওটা অবজেক্টের লাইনটা আরেক জিনিস। ঠিক আছে, আপনার গ্রিড নিয়ে এত বেশি টেনশন করার দরকার নেই, কেন আপনাদের এগুলো লাগবে না, এটা অনেকটা টাইম ওয়েস্টের মতো হবে আর কি। হ্যাঁ, যদি কোনো কারণে সার্ভে কাজ করতে যান, অনেকে গ্রিড নিয়ে কাজ করতে চান, তখন এটা কি ইফেক্টিভ। কালার, ওই যে কালার ওখানে গেছিলাম অপশনসে, ডিসপ্লেতে, কালারসে, 2D মডেল স্পেস, এই যে
গ্রিড মেজর লাইন কালার এর অ্যাড করছি, এগুলো এগুলো নিয়ে আপনারা টেনশন করবেন না। গ্রিডের কালার দেওয়া না দেওয়া এগুলো আপনাদের জন্য তেমন বেশি কাজের না, ঠিক আছে। আপনারা, আমি কিছু জিনিস অনেক সময় দেখানোটা প্রেফার করি না, কারণ টাইম ওয়েস্ট হয়। এটা না শুধু আপনার জন্য যেটা কাজে লাগবে সেটা শেখানোটা কি বেস্ট। কারণ আপনি এই সেটিংস নিয়ে শেখাতে গেলে 5 দিন শেখানো যাবে, তো সেটিংস আর সময় না দেওয়াটাই বেস্ট।